তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ভিএসইপিআর থিওরি। ভিএসইপিআর থিওরি, এটা আবার কি? এ তো বড় নাম। এটা ফুল ফর্মটা যদি আমরা দেখি তাহলে ভি ফর ভ্যালেন্স, ঠিক আছে, আর এস ফর শেল, মানে হলো ভ্যালেন্স শেল, আর ইলেকট্রন পেয়ার, ইপি ফর ইলেকট্রন পেয়ার, ইলেকট্রন পেয়ার, আর আর ফর রিপালশন, ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ঠিক আছে, এই তুমি নামটা একবার পড়ে নাও তো ভালো করে, 2-3 বার জোরে জোরে। মানে যদি আমরা দেখি এটাকে অ্যানালাইজ করি তাহলে ভ্যালেন্স সেল একটা শব্দ আছে, দুটো শব্দ অ্যাকচুয়ালি, তাহলে ভ্যালেন্স সেল একটা জিনিস, তারপরে ইলেকট্রন পেয়ার একটা জিনিস, আর হচ্ছে রিপালশন, এটা তিনটা জিনিস আছে। ভ্যালেন্স সেল মানে সব থেকে বাইরের কক্ষটাকে নিতে হবে। একটা ধরো পরমাণু নাও, এখানে অনেকগুলো যদি কক্ষ থাকে তাহলে আমরা সব থেকে বাইরের কক্ষটার কথা আলোচনা করছি, এর মানে এই কক্ষটা। আচ্ছা, এখানে ইলেকট্রন পেয়ার মানে এখানে যতগুলো ইলেকট্রন আছে তার জোড়াগুলোর কথা আমরা আলোচনা করব। আর তাদের রিপালশন মানে এই ইলেকট্রনগুলো যে আছে এরা নিজেদের মধ্যে কিভাবে রিপালশন করবে সেই রিলেটেড তাহলে এই থিওরিটা হবে। তাহলে নামটা বোঝা গেছে কিনা, নামটা থেকে আমরা কি করতে যাচ্ছি এটা বোঝা গেছে কিনা আমাকে বলো। গে আচ্ছা, তাহলে এই যে ভিএসি পিয়ার থিওরিটা আমাদের কি বলবে, যাই বলুক না কেন ওটা তো পরের ব্যাপার, বাট নামটা থেকে তো আমরা এটাই বুঝতে পারছি না যে ভ্যালেন্স শেলের যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রন জোড়াগুলো, তাদের মধ্যে কিভাবে বিকর্ষণ বল কাজ করে, ঠিক আছে, কখন কম হবে কখন বেশি হবে বিকর্ষণ বলটা, এই রিলেটেডই তো এই থিওরিটা বলবে না, নামটা থেকে তো ওটাই মনে হচ্ছে। তাহলে এবার আমরা থিওরিটাতে ঢুকি। ঠিক আছে, থিওরিটাতে কি বলছে ওটা বেসিক্যালি 5টা পয়েন্ট আছে এর, তো সব থেকে প্রথমে আমি একটা করে পয়েন্ট বলবো আর একটা করে পয়েন্ট আলোচনা করব, এক্সাম্পল দিব, ভালো করে করব, ঠিক আছে। তো সব থেকে প্রথমে যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে, শুনো ভালো করে, যে কোনো সমযোজী যৌগের, ঠিক আছে, কোনো একটা কোভ্যালেন্ট মলিকিউল নাও, মানে সমযোজী যৌগ নাও, তাহলে একটা তো ক্লিয়ার হলো যে এই থিওরিটা সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে পড়ছে, আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে পড়ছি কি? তাহলে 1 নম্বর না। পয়েন্ট হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে। তাহলে কোনো সমযোজী যৌগের, ঠিক আছে, অণুর আকৃতি কিরকম হবে, ঠিক আছে, মানে এই সমযোজী যৌগটার যে অণুটা আছে সেই অণুটার শেপটা, আকৃতিটা কিরকম হবে, ঠিক আছে, সেটা নির্ভর করছে, ওটা নির্ভর করছে ওই অণুর কেন্দ্রীয় পরমাণুটির, কি বলছি, কেন্দ্রীয় পরমাণুটির, কেন্দ্রীয় পরমাণু কি এটা আমরা কালকে জেনেছি। কেন্দ্রীয় পরমাণুটির স্টেরিক নাম্বারের উপরে, কি বললাম, স্টেরিক নাম্বারের উপরে, কেন্দ্রীয় পরমাণুটির স্টেরিক নাম্বার, বাংলাতেও স্টেরিক নাম্বারই বল, বা স্টেরিক সংখ্যা বলে দাও বাংলাতে, সংখ্যার উপর। এবার স্টেরিক সংখ্যা বা স্টেরিক নাম্বার জিনিসটা কি তাহলে, এই যে স্টেরিক নাম্বার বলছি আমি, তো এইটা কি? স্টেরিক নাম্বার হচ্ছে যে যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন জোড়ের সংখ্যা,
যেটা স্টেরিক নাম্বারটা হচ্ছে যোজ্যতা কক্ষের মানে সব থেকে বাইরের কক্ষের ভ্যালেন্স শেলটার যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন জোড়ের সংখ্যা, আসলে ইলেকট্রন সংখ্যা না, খালি ইলেকট্রন জোড়ের সংখ্যা, মানে পেয়ার আকারে আমরা দেখব মোট ইলেকট্রন জোড়ের সংখ্যা। ঠিক আছে, এবার আমরা যে বলছি মোট ইলেকট্রন জোড় বলছি না, মোট টোটাল ইলেকট্রন পেয়ার। তো টোটাল ইলেকট্রন পেয়ার মানে কি, মোট ইলেকট্রন জোড় মানে কি, সেখানে তোমার কিছু কিছু তোমার পেয়ার্ড হতে পারে, ঠিক আছে, বন্ধন ইলেকট্রন জোড় হতে পারে। বন্ধন ইলেকট্রন জোড় মানে যারা বন্ডিং করে আছে আর কি। আর কিছু কিছু কি হতে পারে যেগুলো নিঃসঙ্গ আছে, কারোর সাথে পেয়ার করেনি, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। ঠিক আছে, এর মানে কি বোঝা গেল, যে বন্ধন ইলেকট্রন জোড় প্লাস নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই দুটোকে আমরা মোট ইলেকট্রন জোড় বলছি। আর মোট ইলেকট্রন জোড়টাকে আমরা কি বলছি, স্টেরিক নাম্বার। বোঝা গেছে? তাহলে স্টেরিক নাম্বার মানে কি হলো, sum of paired electron pairs plus lone electron pairs। বোঝা গেছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আর বন্ধন ইলেকট্রন জোড়ের সমষ্টিটাকে আমরা স্টেরিক নাম্বার বলছি। আর এই কেন্দ্রীয় পরমাণুটির এই স্টেরিক নাম্বারটার উপরে ওই অণুটার আকৃতি নির্ভর করে। বোঝা গেছে কি? হ্যাঁ, আচ্ছা, মানে মানে আমাকে, হ্যাঁ, কমপ্লিট হয়নি, আগে কমপ্লিট করতে দাও, তারপরে বলবে। ঠিক আছে, তো এটা তো বোঝা গেছে না যে আকৃতিটা কার উপরে নির্ভর করবে, তো নির্ভর করবে কেন্দ্রীয় পরমাণুটির স্টেরিক নাম্বারের উপরে। আর স্টেরিক নাম্বার মানে টোটাল কতগুলো বন্ধন ইলেকট্রন জোড় আছে আর কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এটার উপরে। ঠিক আছে, এইবার এই যে বন্ধন ইলেকট্রন জোড় আছে, এটা নিয়ে আলোচনা যদি করি, তো বন্ধন ইলেকট্রন জোড়ে বন্ধন ইলেকট্রন জোড় যদি দেখি, তাহলে বন্ধন ইলেকট্রন জোড় কত ধরনের হতে পারে, আমরা আগের দিন পড়েছি। একটা তো হতে পারে কি সিগমা বন্ধন, আর একটা কি হতে পারে, পাই। পাই বন্ধন। তো এই যে অণুটার আকৃতিটা, সেটা সিগমা বন্ধনের উপরই নির্ভর করবে খালি। ঠিক আছে, সিগমা বন্ধন কটা আছে তার উপর নির্ভর করবে। পাই বন্ধন কটা আছে বা কটা নেই ওটার উপরে আকৃতিটা নির্ভর করবে না। বোঝা গেছে কি? আচ্ছা, তো সিগমা বন্ধনের উপরে যদি নির্ভর করে, তাহলে সিগমা বন্ধনের সংখ্যা কটা হলে কিরকম পেয়ার হবে ওটা আমাদের জানা উচিত। ঠিক আছে, তাহলে আমি একটা লিখছি এখানে এরকম করে, যে সিগমা বন্ধন লিখছি, আর এখানে লিখছি আকৃতিটা, মানে সিগমা বন্ধন এতগুলো হলে আকৃতিটা কিরকম হবে ওই জিনিসটা লিখছি। আচ্ছা, আকৃতিটা এরকম হলে, তাহলে যেমন ধরো সিগমা বন্ধন যদি দুটো যদি সিগমা বন্ধন হয়, ঠিক আছে, তাহলে সেটা কিরকম হবে, লিনিয়ার হবে, রৈখিক।
ঠিক আছে, যেমন ধরো আমি বলতে পারি CO2 যদি বলি, তাহলে কার্বন মাঝখানে আছে, দুই দিকে দুটো করে বন্ড আছে, দুদিকে অক্সিজেন আছে, তাহলে এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন, কটা সিগমা বন্ধন টোটাল হলো? টোটাল দুটা, দুইটা। দুটা সিগমা বন্ধন হলো। তাহলে দুইটা সিগমা বন্ধন, এই জন্য এটা কি রৈখিক। আচ্ছা, রৈখিক হওয়াতে এই যে বন্ধন কোণের মানটা কত হয়েছে? 180। 180 ডিগ্রি। তো আমি যদি এখানে বন্ধন কোণ লিখি, তাহলে এটা হয়ে যাবে 180 ডিগ্রি। বোঝা গেছে কি? হ্যাঁ। ঠিক আছে। তো দুটা হলে এটা ছিল, তিনটা যদি থাকে, তিনটা, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ট্রাইগোনাল প্ল্যানার, ঠিক আছে, ত্রিকোণীয় সমতলীয়। ত্রিকোণীয় সমতলীয়। আর ত্রিকোণীয় সমতলীয় হলে তুমি এটা বলতে পারবে বন্ধন কোণটা কত হবে। মানে এরকম কালকে বলেছিলাম না, এরকম, তাহলে এই বন্ধন কোণটা কত ছিল? মানে এরকম দেখো না, ত্রিকোণের সমতলে, তাহলে এটা কত করে হয়? 360-কে 3 দিয়ে ভাগ 90। করে দাও। কেন 90 হবে? 120 হবে না। ও। ত্রিকোণীয় না, ত্রিকোণীয় সমতলীয়। একটা সমবাহু ত্রিভুজকে কনসিডার করো, মানে এইরকম, এখান হুম। থেকে সেন্টারে রাখো এখানে, আর এইভাবে করে কানেক্ট করে দাও, তাহলে এই কোণগুলো কত? পুরোটা 360, আর তিনটা এইভাবে ভাগ করে দাও, তাহলে 120 করে হচ্ছে না। হুম। তাহলে ত্রিকোণীয় সমতলীয় হলে 120 করে অ্যাঙ্গেলটা হবে, তিনটা হলে। চারটা যদি হয়, চারটা সিগমা বন্ধন, তাহলে কিরকম হবে? টেট্রাহেড্রাল হবে, ঠিক আছে, চতুস্তলকীয়। টেট্রাহেড্রাল। আর চতুস্তলকীয় হলে আমরা জানি কত অ্যাঙ্গেলটা হয়, 109 ডিগ্রি 28 মিনিট। এটা আগের দিনও পড়েছি। বোঝা গেছে? মানে সেন্টারে আছে, আর চতুস্তলকটার চারটা শীর্ষবিন্দুতে অন্য পরমাণুগুলো আছে, আর সেন্টারে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুটা আছে। তাহলে চারটা সিগমা বন্ধন করেছে চারটা ইসের ক্ষেত্রে। যেমন ধরো মিথেনের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে মিথেনের ক্ষেত্রে কার্বনটা মাঝখানে থাকে, আর এইভাবে করে একটা চতুস্তলকের এদিকে হাইড্রোজেনগুলো থাকে। তাহলে এই সব কোণগুলো কত? 109 ডিগ্রি করে হয়, 109 ডিগ্রি 28 মিনিট করে হয়। ঠিক আছে, তাহলে চারটা সিগমা বন্ধন থাকলে এটা। পাই বন্ধনের কথা আমরা বলছিই না এখানে, কারণ পাই বন্ধন আকারটার উপরে, পাই বন্ধনের জন্য আকারের কোনো যায় আসে না। পাঁচটা যদি থাকে, তাহলে কি হবে? ট্রাইগোনাল বাই পিরামিডিয়াল, মানে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, পড়েছিলাম না, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় যদি হয়, তাহলে এখানে বন্ধন কোণটা, মানে যেহেতু পাঁচটা আছে না, তো এখানে বন্ধন কোণটা ভ্যারি করে, মানে একটাই খালি হয় না, ভ্যারি করে। তো এটা আমরা ছবিতে দেখলে বুঝতে পারবো, কিন্তু তাও মনে রাখো 90 ডিগ্রি হয় একটার সাথে, একটা হচ্ছে 120 ডিগ্রি হয়, আর 180 ডিগ্রি। এই ছবিটা আমরা দেখলে আগে বুঝতে পারবো, ছবিটা আমি নিয়ে আসছি একটু পরে। আর ছয়টা যদি হয়, তাহলে কিরকম হবে? অষ্টতলকীয় হবে, অক্টাহেড্রাল, ঠিক আছে, অষ্টতলকীয়। যেমন আমরা আয়নীয় যৌগের ক্ষেত্রে NaCl এর ক্ষেত্রে দেখেছিলাম না, ওটা অষ্টতলকীয় ছিল। তাহলে অষ্টতলকীয় হলে ওটা কত ডিগ্রি হবে দেখো? NaCl, এটা যদিও আয়নীয় যৌগ NaCl টা,
কিন্তু আমি বলেছিলাম অষ্টতলকীয় হলে সেন্টারে আছে, এখানে আছে, এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে আছে, পিছে আছে, এইদিকে। তাহলে এখানে বন্ধন কোণটা কত করে হয়? 90 করে হয়। ঠিক আছে, তাহলে অষ্টতলকীয়ের ক্ষেত্রে বন্ধন কোণটা কত হবে? 90। 90 হবে। একটাই, সবগুলোর ক্ষেত্রে 90, অষ্টতলকীয়ের ক্ষেত্রে। আর যদি 7টা থাকে, 7টা, তাহলে যেটা হবে, এখানে দেখো 5টা থাকলে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ঠিক আছে, বন্ধন সিগমা বন্ধন। 7টা যদি থাকে তাহলেও দ্বিপিরামিডীয় হবে, বাট এটা পঞ্চকোণীয়, ঠিক আছে, পঞ্চ পেন্টাগোনাল বাইপিরামিডিয়াল। পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, ঠিক আছে। আর পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়র ক্ষেত্রে এখানেও 3টা অ্যাঙ্গেল হয়, যেমন এখানে ত্রিকোণীয় দ্বিপিরামিডের ক্ষেত্রে কত কত হয়? 90, 120, 180। সিমিলারলি পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়ের ক্ষেত্রে তোমার হয়, এটা মনে রাখবে, 72 হয়, একটা হচ্ছে 90 হয়, আর একটা হচ্ছে তোমার 180 হয়। দেখো বাকিগুলো মনে থাকবে। রৈখিকের ক্ষেত্রে তো 180 মনেই থাকবে, ত্রিকোণীয় সমতলীয় 120 যে জিওমেট্রি থেকে মনে থাকবে। চতুস্তলকীয়টা একটাই আছে, মনে থাকবে। অষ্টতলকীয়টা একটা 90 মনে থাকবে। শুধু ত্রিকোণীয় দ্বিপিরামিডের ক্ষেত্রে কি কি থাকে আর পঞ্চকোণীয় দ্বিপিরামিডের ক্ষেত্রে কি কি থাকে এটা মনে রাখবে। তো তার মধ্যে দেখো 90 আর 180 তো দুটোতেই কমন আছে, বোঝা গেছে। তো শুধু যেটা এক্সট্রা মনে রাখবে সেটা হচ্ছে যে ত্রিকোণীয়তে 120 আর পঞ্চকোণীয়তে 72টা, বোঝা গেছে। তাহলে এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে এখান থেকে আর একটা পয়েন্ট বলছি, যে এইগুলো সিগমা বন্ধনগুলো যে আছে, বা যে কোনো ইলেকট্রন জোড় যদি থাকে, তাহলে ওরা পরস্পরকে বিকর্ষণ করবে কিনা। বন্ধনগুলো ইলেকট্রন যেহেতু, তাহলে বন্ধনগুলো মানে ইলেকট্রন জোড়ের বন্ধনগুলো পরস্পরকে বিকর্ষণ করবে কিনা। বিকর্ষণ করবে, নেগেটিভ নেগেটিভ রিপালস করে। হ্যাঁ। আচ্ছা, আর বিকর্ষণ করার জন্য কি হয়, ওরা নিজেদের মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়ে বা এমন জ্যামিতিক আকার নেয়, ওরা এমন জিওমেট্রিক্যাল শেপ নেয়, এমন জ্যামিতিক আকার ধারণ করে, যাতে এই বিকর্ষণটা কি হয়, যাতে এই বিকর্ষণটা কি হয়, মিনিমাম হয়। মিনিমাম হয়, বুঝতে পেরেছো? ন্যূনতম হয় বিকর্ষণটা, মানে বন্ধনগুলো নিজেদের মধ্যে বিকর্ষণ করে, আর বিকর্ষণ করার জন্য ওরা এমন একটা জ্যামিতিক আকার ধারণ করে যাতে এই বিকর্ষণ বলটা কি হয়, ন্যূনতম হয়, মিনিমাম হয়। আর এই জন্যই দেখো দুটো বন্ধন থাকলে ওরা কি হয়েছে, 180 ডিগ্রি করেছে। তাহলে 180 ডিগ্রি করা মানে কি, এ ধরো কার্বনের এই দিকে আছে একটা বন, একটা এই দিকে, তাহলে পুরো উল্টো দিকে হলো, তাহলে এদের মধ্যে বিকর্ষণ বলটা মিনিমাম হবে। 3টা যদি থাকে তখন 120 ডিগ্রি করে, কেন? কারণ এদের মধ্যে বিকর্ষণ বলটা সেক্ষেত্রে মিনিমাম হবে, বোঝা গেছে। তো এই যে এই অ্যাঙ্গেলগুলো পার্টিকুলার এটাই কেন হলো, তার কারণ হচ্ছে এই পার্টিকুলার অ্যাঙ্গেলে করে থাকলেই কি হবে, ওদের মধ্যে বিকর্ষণ বলটা মিনিমাম হবে, ন্যূনতম হবে। আর বিকর্ষণ বলটা যদি ন্যূনতম হয়, তাহলে ওর এনার্জিটাকে আমরা বলবো গ্রাউন্ড স্টেটে আছে। এটাকে কি বলবো, যে ও ন্যূনতম শক্তি স্তরে আছে, বা গ্রাউন্ড স্টেটে বলতে পারি। আর গ্রাউন্ড স্টেটে যদি থাকে, তাহলে ও অণুটা কি হবে, সুস্থিত হবে, মানে স্টেবল হবে, মানে ওটা স্থায়ী হবে আর কি, স্টেবল হবে, স্থায়ী হবে। বোঝা আমি গেছে? একটু খাই আসছি। আচ্ছা, এই অবধি ক্লিয়ার হয়েছে কি? এটা আরেকবার কোনটা? লাস্টে যেটা বললেন ওইটাই। হ্যাঁ, তো শুনো, তারপরে খেতে যাবে। আমিও খাইনি এখন।
এই পয়েন্টটা শেষ করতে দাও, মাঝখানে এমনি কি খেয়ে আস, একটা পয়েন্টটা শেষ শুরু করেছি তো আবার পুরোটা কি বলবো এসে? এটা শুনে নাও, এটা শেষ হতেই চলেছে, তারপরে যাও। পাঁচটা পয়েন্ট আছে, তার মধ্যে একটা পড়ছি এখন। আমি বললাম, শুরু থেকে বলছি দেখো। আমি বলছি বন্ধনগুলো নিজেদের মধ্যে বিকর্ষণ করে, আর বিকর্ষণ করে তো ওরা এই জন্য কি হয় যে এমন একটা জিওমেট্রিক্যাল জ্যামিতিক আকার ধারণ করে যাতে কি হয় ওই বিকর্ষণ বলটা ন্যূনতম হয়। আর বিকর্ষণ বলটা যদি ন্যূনতম হয় তাহলে কি হবে? তাহলে ওর এনার্জিটা কি হবে, শক্তিটা মিনিমাম হবে। আর এটাকে গ্রাউন্ড স্টেট বলবো, ঠিক আছে? আর এনার্জি মিনিমাম হলে ওটা গ্রাউন্ড স্টেট, আর ওটা হবে স্টেবল, মানে তখন অণুটা এক্সিস্ট করবে, এর মানে স্থায়ী হবে, অণুটা স্থায়ী হবে মানে হুম অণুটা থাকবে আর কি, এক কথায়। তো এই জন্য এই অ্যাঙ্গেলগুলো স্পেসিফিক অ্যাঙ্গেলে থাকে, ওরা বন্ডিং করে থাকে, বোঝা গেছে? হুম ওকে, তাহলে স্টেরিক সংখ্যা মানে কি বুঝো যদি জিজ্ঞেস করা হয়, তাহলে বুঝবো যে বন্ধন ইলেকট্রন জোড় কতগুলো আছে আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতগুলো আছে, এই দুটোকে যদি যোগ করো তাহলে যেটা পাচ্ছ সেটা কি হবে, তোমার স্টেরিক নাম্বার হবে। আর এটা তো একটা হলো। তারপরে আমরা দেখলাম যে এই যে বন্ধন জোড়ের কথা যে বলছি, তো বন্ধন জোড় দুই ধরনের হয়। একটা হচ্ছে সিগমা বন্ধন হতে পারে, পাই বন্ধন হতে পারে। তো আমি বললাম পাই বন্ধনের কোনো রোল নেই এখানে, কোনো ভূমিকা নেই, যা আছে সব সিগমা বন্ধনের আছে। তো সিগমা বন্ধন কটা থাকতে পারে? সিগমা বন্ধন যদি দুটা থাকে, ঠিক আছে, যদি দুটা থাকে তাহলে অণুটা হচ্ছে রৈখিক হবে, ঠিক আছে? আচ্ছা, এই সিগমা বন্ধনটা কার কার সিগমা বন্ধন? তাহলে কেন্দ্রীয় পরমাণুটা অন্য পরমাণুগুলির সাথে যে বন্ধনটা করছে ওগুলোর কথা বলছি। কেন্দ্রীয় পরমাণুটা যদি অন্য পরমাণুগুলির সাথে দুটি সিগমা বন্ধন করে তাহলে ওটা রৈখিক হবে, যেমন CO2 ক্ষেত্রে বললাম। যদি তিনটা করে তাহলে ত্রিকোণীয় সমতলীয় হবে, চারটা করলে চতুস্তলকীয়, পাঁচটা করলে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ছয়টা করলে অষ্টতলকীয়, সাতটা করলে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, ঠিক আছে? আচ্ছা, রৈখিক হলে এদের মধ্যে আটটা কোনটা করলে কি ওইটাও বলে দিন আর কি। আরে সিগমা বন্ধন সাতটা থেকে বেশিও হতে পারে, কি মনে হচ্ছে? আটটা তো ম্যাক্সিমাম যোজ্যতা হয়, হ্যাঁ, তা সাতটার বেশি হবেই না তো। তাহলে আটটা করলে কি ওইটা কোথায় ছিল তাহলে? আটটা হলে তো অষ্টক পূর্ণ হয়ে গেল, তখন ও আর বন্ধন কেন করবে? ও বন্ধন তখন ও, কেন করে? অষ্টক পূর্তির জন্যই তো করে না। তো ওখানে যে লেখা ছিল আটটা করলে বলে কিউব হয় বলে। কোথায় আটটা লেখা ছিল আটটা করলে? আপনাকে যে একটা ফটো পাঠালাম, দাঁড়াও, কি পাঠালে যে? তখন যে পাঠাইছিলাম, বলছিলাম যে এটা কি, আপনি যে আরো একটা ভয়েস মেসেজ দিলেন। তোমার কথা হচ্ছে যে এখানে সাতটা তুমি সিগমা বন্ধন হয়েছে, ভালো। তো বলছে তুমি এখানে আটটা কি তাহলে? তো আমার কথা হচ্ছে যে এইগুলো কি তোমার সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে পড়েছিলাম না আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে পড়েছিলাম? এই যে আর প্লাস লিখছো, আর মাইনাস লিখছো, এটা কি? আর প্লাসটা হচ্ছে ক্যাটায়নের ব্যাসার্ধ, আর মাইনাস হচ্ছে অ্যানায়নের ব্যাসার্ধ, তার রেশিওটা দেখছো। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের কনসেপ্টটা কি সমযোজী যৌগতে আসে না আয়নীয় যৌগতে? ইয়েস, অ্যান্সার। শুনছো কি? শুনছি তো। তো কি বলো, আয়নীয় যৌগতে আসে না? হুম। আর আয়নীয় যৌগতে এটা কি সিগমা বন্ধন লেখা আছে এখানে, না সর্বকাঙ্ক লেখা আছে? কোঅর্ডিনেশন নাম্বার মানে, ধরো এটা একটা NaCl এর একটা কেলাস আমি বানাচ্ছি, তাহলে এখানে Na যদি থাকে, Na পজিটিভটা, তো এর চারপাশে একটা ন্যূনতম দূরত্বে কতগুলো Cl নেগেটিভ আছে নেইবারে? তাহলে আমরা দেখেছিলাম যে ছটা থাকে, এই জন্য ওর কোঅর্ডিনেশন নাম্বার 6। তাহলে ওর পাশাপাশি যদি আটটা থাকে তো আটটা হতে পারে এখানে, বোঝা গেছে? ঘনক আকার হবে সেই ক্ষেত্রে, ঠিক আছে? তো এবার পয়েন্ট হচ্ছে যে এটা তো আমরা এক নম্বর পয়েন্ট আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে, আর এটা কোনো বন্ধন নয়, এটা হচ্ছে সর্বগাঙ্ক সংখ্যা।
মানে ওর কাছে কতগুলো অন্যগুলো, এটা ধরো এনে পজিটিভ আছে, এর পাশে অন্য আয়নগুলো কতগুলো আছে ওটা হচ্ছে এই নাম্বারটা দিচ্ছে। আর সিগমা বন্ধন তো অন্য জিনিস। সিগমা বন্ধন তো সমযোজী বন্ধনে মানে সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে দেখা দেয়। তো তোমার যে ডাউটটা ছিল এখানে সাতের বেশি হবে না কেন, এটা ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ। মানে সাতের বেশি হবেই না, কারণ একটা পরমাণুর বন্ধন করছেই বা কেন, তাহলে অষ্টক পূর্তির জন্য, তাই না? তো তুমি যদি আটটা ইলেকট্রন হয়ে যায় বাইরে, তো আটটা ইলেকট্রন যদি হয়েই যায়, তো আর অষ্টক পূর্তি তো হয়ে গেল, তার আর কারোর সাথে তো এ করবেই না রিয়াকশন। বোঝা গেছে? তো গেছে। এটা এখানে আসবে না এই কনসেপ্টটা। ঠিক আছে, তাহলে 1 নম্বর পয়েন্টটা ক্লিয়ার হয়েছে এই জিনিসটা। আমি তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি, তুমি সিগমা বন্ধনের সংখ্যা দেখো, আর সিগমা বন্ধনের কত হলে আকৃতি কীরকম হবে এই জিনিসটা দেখো। আমি আর কোনটার বন্ধন কোণ কত হয় এটাও দেখো, এক্ষুনি মুখস্থ করো। আমি 1 মিনিটে জিজ্ঞেস করছি। 1 মিনিট তো না, যতক্ষণ সময় নেবে, হয়ে গেলে বলো। তো হয়ে গেছে, তো আমি তোমাকে জিজ্ঞেস করি, ধরো কোনো একটা যৌগ আছে, সমযোজী যৌগ আছে, তো সেই যৌগের যে কেন্দ্রীয় পরমাণুটা আছে, তো সেই কেন্দ্রীয় পরমাণুটার সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে 2। 5। ঠিক আছে, তাহলে ওই কেন্দ্রীয় পরমাণুটার আকৃতিটা কিরকম হবে 5 যদি হয়? টেট্রা। কি টেট্রা? টেট্রাহেড্রাল? হ্যাঁ, ঠিক বলছি কি? তুমি আমি জানি বলো না, কিনা। তুমি জানো, দেখো। টেট্রাহেড্রাল হলো কি? ত্রিকোণীয় না। দ্বিপিরামিডীয় না? হ্যাঁ। তাহলে এটা হলো না, তাহলে ওটা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হবে। ঠিক আছে, खत्म होता है। আচ্ছা, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় যদি হয়, তাহলে ওখানে 3 ধরনের অ্যাঙ্গেল ফরমেশন হয়। কত কত ছিল? মানে একটা 90 180 তো ছিলই ছিল, আর একটা কি ছিল ডিগ্রিতে? 120 কি? 120 ছিল, ঠিক। এর মানে এখানে 90টা লিখো, 120 আর 180। এটা তো হলো। আচ্ছা, যদি 6টা হয় সিগমা বন্ধন, তাহলে তাহলে কি? তাহলে আকৃতিটা কিরকম? অস অষ্টতলক। অষ্টতলকীয়, রাইট, অষ্টতলক। একটা তো বলতে পারলাম। গুড। আর যদি 7টা হয়? তাহলে কি হবে? দ্বি পিরামিডীয়, কিন্তু সামনে কিন্তু ছিল। পঞ্চতলকীয়। হ্যাঁ। দ্বিপিরামিডীয়। দ্বিপিরামিডীয়, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, আমি ছবিটা নিয়ে আসছি যে পঞ্চতলকীয় দ্বিপিরামিডীয়টা কিরকম হয় দেখতে। দেখো, তাহলে পঞ্চতলকীয় মানে বুঝতে পারছো এবার? যে বেসটা যে আছে দুটো পিরামিডের, সেটা পঞ্চভুজ। এরকম। হ্যাঁ, মানে এইটা দেখো, আমি যেটা দেখাচ্ছি সেটা দেখো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা পঞ্চভুজ হলো না? হুম।
আর তারপরে তুমি কি এইটা যদি একটা পয়েন্টে কানেক্ট করে দাও উপরের দিকে, তাহলে উপরে একটা পিরামিড হয়ে গেল। আর সেম ভাবে নিচে যদি কানেক্ট করে দাও তাহলে নিচে আর একটা পিরামিড হয়ে গেল। তাহলে এটা পঞ্চতলকীয় হয়ে গেল। মানে 1 2 3 4 5 দ্বিপিরামিড। কেন? কারণ দুটো পিরামিড হচ্ছে আর পাঁচটা তল হচ্ছে, এই জন্য পঞ্চতলকীয় দ্বিপিরামিডীয়, নামটা বোঝা গেছে। হুম। তাহলে মানে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় না কি ছিল এটা? ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়টা কিরকম গেস করতে পারছো কিরকম? আর না হলে আমি নিয়ে আসছি, 1 মিনিট। এরকমই হবে কিছু একটা। এরকমই, কিন্তু ওটা ত্রিকোণীয় হবে, তাই তো? আমি নিয়ে আসছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ কি? পাচ্ছি তো। তাহলে এটা দেখো, এটা যদি আমি বানাই তাহলে এটা কি একটা ত্রিকোণীয় হলো? মানে এটা ত্রিভুজের মতো হলো। হুম। এবার এইটাকে আমি যোগ করে দিচ্ছি, তাহলে উপরে একটা পিরামিড হয়ে গেল। আর নিচে যদি যোগ করে দিই এগুলো, তাহলে নিচে একটা পিরামিড হয়ে গেল। তাহলে আমি এটাকে ট্রাইগোনাল বাইপিরামিডিয়াল যদি বলি তাহলে কি সমস্যা আছে? ঠিক আছে। হুম। কিন্তু এই ছবিটা কি তাহলে? এই ছবিটা সামনে থেকে দেখছি, মানে এটা একটু উপর নিচে করে দেখলাম তো এটা বোঝা যাচ্ছে মাঝের জায়গাটা, কিন্তু আমি যদি সামনে থেকে দেখি তখন এটা এইভাবে মনে হবে, তাই না? এখানে এই জিনিসটা দেখায়নি, কারণ ওটা এর পিছে পড়ে গেছে, এই জন্য এটা দেখায়। তো এই জিনিসটা হলো। আচ্ছা, একটা জিনিস আরও দেখো, সেটা হচ্ছে এটা ভালো জিনিস। 1 মিনিট। তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখো, এইবার দেখো সবগুলো কিরকম হয়। পিরামিডিয়াল খালি যদি থাকে, পিরামিডিয়াল মানে এটা ট্রাইগোনাল পিরামিডিয়াল হলো। একটা ট্রাইগন আছে, তারপরে একটা পিরামিড আছে। টেট্রাহেড্রালটা বোঝার চেষ্টা করো। টেট্রাহেড্রালটা দেখো, এখানে এইটা সেন্টারে আছে, বুঝতে পেরেছো? আর এইটার নিচে এরকম করে আছে এইগুলো, আর একটা উপরে আছে, আর এইগুলো আবার সব কানেক্টেড আছে। এটা হচ্ছে টেট্রাহেড্রালটা এরকম। এই যে ট্রাইগোনাল বাইপিরামিডিয়াল, এটা তো আমরা দেখলাম এখনই, এখানে অতটা বোঝা যাচ্ছে না, বাট এটা হচ্ছে তোমার এরকম যে এই জিনিসটা একটা ট্রাইগন হয়েছে, মানে এইটা ট্রাইগন হয়েছে আর উপরেরটা পিরামিড তৈরি করেছে, আর নিচে একটা পিরামিড আছে। স্কোয়ার প্ল্যানার হলে এরকম হবে, এটা প্লেনে আছে। আর প্লেনার ট্রায়াঙ্গুলার হলে এটা একটা প্লেনে আছে, ওর মাঝখানে ওটা আছে। আর এটা হচ্ছে অক্টাহেড্রাল, যেটা অষ্টতলকীয় বলছি না, তো ওটা হচ্ছে এরকম একটা ফিগার। বাট এটা অত ভিজুয়ালাইজেশনের দরকার নেই এটা। তাহলে এখানে যে আমি লিখছিলাম যেগুলো, তাহলে রৈখিক মানে তো বুঝতেই পারছো লিনিয়ার। ত্রিকোণীয় সমতলীয় মানে এরকম হবে, মাঝখানে একটা আছে এরকম। চতুস্থলকীয় দেখালাম। চতুস্থলকীয় মানে একটা এখানে আছে, তারপরে এখানে আছে, এদিকে আছে, এখানে আছে, এখানে, এভাবে কানেক্টেড থাকবে সবগুলো। এটা আবার কানেক্টেড আছে নিজেদের মধ্যে এরকম করে। ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় দেখালাম, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় দেখালাম, অষ্টতলকীয়টা দেখালাম। তো অষ্টতলকীয়টা অত বোঝার দরকার নেই। আচ্ছা, তো আমরা এখানে 1 নম্বর পয়েন্টটা পড়েছি যে এগুলো হয় এরকম। 2 নম্বর পয়েন্ট কি ওটা আমরা পড়তে যাচ্ছি এখন, ভিএসসি পিআর থিওরির 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা পড়ে তারপরে আমরা কয়েকটা অণুর মানে গঠন সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তো এখানে কি বলছে যে সিগমা বন্ধনটার উপরে নির্ভর করছে, সেটা কিরকম হবে। 2টা থাকলে এটা হবে, 3টা থাকলে এটা হবে, 4টা থাকলে এটা হবে, এটা হলো। এবার নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম
মানে ভিএসি পিয়ারেরই দ্বিতীয় সূত্র বলা যেতে পারে। সেকেন্ড পয়েন্ট যেটা বলছি, তুমি আমাকে বলো যে একটা অ্যাটম আছে এ, রাইট, আর একটা অ্যাটম আছে বি। তাহলে এ আর বি অ্যাটমটার মধ্যে একটা সমযোজী বন্ধন আছে, আর এই এ অ্যাটমটার কাছে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। ঠিক আছে, তো এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা এ অ্যাটমটার বেশি কাছে থাকবে, না এই বন্ধনের ইলেকট্রনগুলো বেশি কাছে থাকবে? এটার কাছে, এটার কাছে বলছি। কি মনে হচ্ছে? বন্ধনটা তো এর সাথেও বন্ধন করে আছে না? বন্ধন ইলেকট্রন জোড় যেটা আছে সেটা তো বিটার সাথেও বন্ধন করে আছে। এর মানে বির যে নিউক্লিয়াসটা, ওটাও একে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে, আর এর যে নিউক্লিয়াসটা ওটাও এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে। আর এটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তাহলে এ কারোর সাথে বন্ধন করা নেই এই এই জোড়টা। তাহলে নিশ্চয়ই এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা এ পরমাণুর নিউক্লিয়াসের কাছে বেশি থাকবে, বেশি কাছে থাকবে। বোঝা গেছে, তাই না? হ্যাঁ। আর যেটা বন্ধন করেছে যে ইলেকট্রনগুলো, সেগুলো একটু দূরে থাকবে, রাইট? আচ্ছা, তো যেহেতু কাছে বেশি থাকবে, তো এখানে সাপোজ ধরো দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, একটা এটারই দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাহলে নিশ্চয়ই এদের মধ্যে এই এই জোড়টা আর এই জোড়টার মধ্যে বিকর্ষণ বলটাও বেশি হবে কি না? কাছে কাছে আছে না, দুটো ইলেকট্রন নেগেটিভ চার্জ আর কাছাকাছি আছে, তো নিশ্চয়ই বিকর্ষণ বলটা বেশি হবে, রাইট? হ্যাঁ। মানে আমি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টাকে যদি আমি লোন পেয়ার বলি, লোন পেয়ার, এলপি, এলপি মানে লোন পেয়ার, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, শর্টকাটে লিখছি লোন পেয়ার। তাহলে লোন পেয়ার, এটাও লোন পেয়ার হলো, তাহলে এই লোন পেয়ার আর লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ বলটা বেশি হবে কি হবে না, আমাকে এটা বল। ওই। হবে। আচ্ছা, আর একটা যদি হুম। লোন পেয়ারকে ধরি, আর এই এটা বন্ড পেয়ার বলছি, বন্ড পেয়ার মানে বন্ড করেছে না, বন্ডিং করেছে, বন্ধন করেছে, এই জন্য আমি বিপি বলছি। বিপি মানে হচ্ছে বন্ড পেয়ার, বন্ধন জোড় আর কি। তো এই যে লোন পেয়ার আছে আর বিপি আছে, তো এই দুটোর মধ্যে বিকর্ষণটা বেশি হবে, না লোন পেয়ার আর লোন পেয়ারের মধ্যে বেশি বিকর্ষণ হবে? লোন আর লোন। লোন আর লোনের মধ্যে বেশি বিকর্ষণ হবে, ঠিক। এর মানে কি লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে যে বিকর্ষণটা হবে সেটা একটু কম হবে। এই অবধি তো ক্লিয়ার আছে। কিন্তু আর একটা সিচুয়েশন তো এটাও হতে পারে, যে সাপোজ ধরো এটা একটা বন্ড পেয়ার হলো, এই এটা আরেকটা অন্য কারোর সাথে ধরো বন্ড করে রেখেছে, মানে সি এর সাথে ধরো বন্ড করেছে, ঠিক আছে, তো এখানেও একটা বন্ড পেয়ার আছে এর মানে। তো এবার আমি যদি এই বন্ড পেয়ারটা আর এই বন্ড পেয়ারটার ব্যাপারে আলোচনা করি, তাহলে এই দুটোর মধ্যে বিকর্ষণ বেশি হবে, না লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণটা বেশি হবে? বন্ড আর বন্ড। না, বন্ড আর বন্ডের মধ্যে হবে না, লোন পেয়ারটা কাছে আছে না, তো লোন পেয়ার আর এগুলোর মধ্যে বেশি হবে একটু, আর বন্ড পেয়ার হুম। আর বন্ড পেয়ারের মধ্যে একটু কম। মানে আমি এটা বলতে যাচ্ছি যে বিকর্ষণগুলো যদি দেখো, তার মানটা যদি দেখো, তাহলে লোন পেয়ার আর লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ সব থেকে বেশি হবে, ঠিক আছে। তারপরে লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণটা হবে সব থেকে কম হবে, যদি এগুলোর মধ্যে দেখো বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে। বোঝা গেছে? তো এদের যদি আমি দেখি, মানে ক্রমটা দেখি, তাহলে এটা সব থেকে বেশি, তারপরে এইটা, তারপরে এইটা। তো এই লাইনটা কি বোঝা গেছে? এটা কিসের লিখলাম আমি? এইটা হচ্ছে বিকর্ষণের ক্রম, ঠিক আছে, রিপালশনের ক্রম, অর্ডার অফ রিপালশন, অর্ডার অফ রিপালশন।
বোঝা গেছে? হুম গুড। আচ্ছা, এর মানে এটা কি হলো না যে যে অণুগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুটার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তো সেখানে ও কিছু না কিছু মানে বিকৃতি ঘটাবে, কারণ ও বিকর্ষণটা বেশি করবে, তাই না? হুম কাবাব মে হাড্ডির মতো। তো এইবার মানে ব্যাপারটা কি, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন সাপোজ ধরো আমি যদি CH4 বলি, CH4, তাহলে মিথেন আছে। তো মিথেনের ক্ষেত্রে কি হয়, যে কার্বনটা আছে এখানে, আর কেন্দ্রীয় পরমাণু আর হাইড্রোজেন হচ্ছে 4টা সিগমা বন্ধন করে একটা চতুস্তলকের মতো করে আচরণ করে, এইভাবে করে। আর এখানে সবগুলোর মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় সেটা কত হয়, 109 ডিগ্রি 28 মিনিট হয়, এটাও হুম হয়, এটাও, এখানে সবগুলো ঠিক আছে, 109 ডিগ্রি 28 মিনিট করে হয় মিথেনের ক্ষেত্রে। তো এটা কেন হলো? এটা ঠিক আছে, কারণ সবগুলো বন্ড পেয়ার আছে, তো এরা এইভাবে করে অবস্থান করে, কারণ কার্বনের কোনো এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, তো এইভাবে করে অবস্থান করে, ঠিক আছে। কিন্তু যদি আমি অ্যামোনিয়া দেখি NH3, তাহলে NH3-র ক্ষেত্রে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, নাইট্রোজেন মানে কত, 7 না? নাইট্রোজেন মানে 7, 7 মানে 2 + 5, এর মানে যোজ্যতা কক্ষে 5টা ইলেকট্রন আছে। 5টা ইলেকট্রন আছে, তো 3টা ইলেকট্রন তো হাইড্রোজেনের সাথে বন্ধন করেছে, সিগমা বন্ধন, তাই না? 3টা সিগমা বন্ধন। কিন্তু আর এক জোড়া ইলেকট্রন তো এখানে আছে না, লোন পেয়ার ইলেকট্রনস আছে কি নেই নাইট্রোজেনের, রাইট? আছে তো। ইয়েস। তো লোন পেয়ার ইলেকট্রন আছে। এবার লোন পেয়ার আছে, তো এবার আমরা আবার কি জানি, যে লোন পেয়ারটা বিকর্ষণ বেশি ঘটায়, তাই না? হুম ঠিক। তো লোন পেয়ার যেহেতু বিকর্ষণ বেশি ঘটায়, তো এই জন্য এখানে হাইড্রোজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে যদি তুমি বন্ধন কোণটা দেখো না, বন্ড অ্যাঙ্গেলটা যদি দেখো, তাহলে 109 ডিগ্রি আর হবে না। কত কত হবে হবে? তাহলে? 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে কমে যাবে আরো, কারণ এইটা বেশি করে বিকর্ষণ করে দিবে হাইড্রোজেনগুলোকে, তো ওদেরকে একটু সংকুচিত করে দিবে, তাহলে ওটা হয়ে যাবে 107 ডিগ্রি বা 107.3 ডিগ্রি, এরকম হয়ে যাবে। তো এই যে কমে গেল কেন, ভ্যালুটা কমে গেল কেন, তার কারণ হচ্ছে এই লোন পেয়ার ইলেকট্রনটা বেশি বিকর্ষণ করে। বুঝতে পেরেছো কি? হুম তো এই দ্বিতীয় সূত্রটা ওটাই বলছে, দ্বিতীয় পয়েন্ট যেটা, এই জিনিসটাই বলছে, লোন পেয়ারের মধ্যে যে বন্ধন এটা হবে, আহ, বিকর্ষণ বলটা, ঠিক আছে। লো আর লোন পেয়ার আর বন্ড পেয়ার, এটা লোন পেয়ার হবে, লোন পেয়ার, লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ বল, আর এটার ক্রমটা হচ্ছে এইরকম। আর সেটা একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝলামও যে তার জন্য কি কিসে ইফেক্ট পড়ে। তাহলে এই বিকর্ষণ বলটার জন্য কিসে ইফেক্ট পড়ে, কিসে প্রভাব ফেলে, বন্ধন কোণে প্রভাব ফেলে, বন্ধন কোণে প্রভাব ফেলে, ঠিক আছে। ওকে, তাহলে হুম দুটা পয়েন্ট হলো, দেখো আরও পয়েন্ট আছে, বাট ওই দুটো ওগুলো ইলেকট্রোনেগেটিভিটির পয়েন্ট। তো ওগুলো আসার আগে আগে আমরা এক্সাম্পল করি আর কি, ঠিক আছে, এক্সাম্পল করি। আচ্ছা, এই যে এখানে বললাম না যে লোন পেয়ারটা কি করে, লোন পেয়ারটা তোমার বন্ধন কোনটার মান পরিবর্তন করে, তো এটার আরেকটা এক্সাম্পল আমরা করতে পারি, যেমন ধরো জলের ক্ষেত্রে, ঠিক আছে। যদি জলের ক্ষেত্রে দেখি H2O,
তাহলে অক্সিজেনে ক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে তুমি কি ভাবে বলতে পারবে? যেমন এখানে আমি নাইট্রোজেনে এক জোড়া বের করলাম, তো অক্সিজেনে ক জোড়া আছে বের করতে পারবে? তাহলে তুমি আগে এইভাবে ভাবো যে অক্সিজেনের টোটাল কতগুলো ইলেকট্রন, পিরিয়ডিক টেবিলে কত নম্বরে অক্সিজেন আছে? 12 মনে হয়। না, ভাবো ভাবো। আর যদি না আসে তাহলে এটা দেখো কত নম্বরে আছে। 8। 8-এ, তাই তো? তো 8 যদি হয়, তো অক্সিজেন যদি 8 হয়, তাহলে এবার আমাকে বলো যে এখানে ক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া থাকবে? H2O তে অক্সিজেনে ক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে? 1। না, দেখো 8টা টোটাল ছিল না তো, প্রথম কক্ষে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে বাকি 6টা থাকবে। এই 6টার মধ্যে তো 2টা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন করেছে, হুম। এর মানে বাকি 4টা ইলেকট্রন থাকলো। তাহলে 4টা ইলেকট্রন মানে 2 জোড়া লোন পেয়ার, হুম। তাহলে 2 জোড়া লোন পেয়ার আছে। বোঝা গেছে? হুম। তো তুমি আমাকে বলো এখানে এক জোড়া লোন পেয়ার ছিল, তো অ্যাঙ্গেলটা এত কমিয়েছে, তো এখানে 2 জোড়া লোন পেয়ার আছে, তো এই হাইড্রোজেন দুটোকে আরো ঠেলে দিবে না? হুম। মানে আমি যদি এখানে অক্সিজেনটা বানাই, এর 2 জোড়া লোন পেয়ার আছে সাপোজ, মানে আমি এক মিনিট, 2 জোড়া লোন পেয়ার আছে, আর এ হাইড্রোজেনের সাথে আবার বন্ডিং করেছে, তাহলে তোমার কি মনে হচ্ছে হাইড্রোজেনের সাথে যে বন্ডিং করেছে এইভাবে বেশি দূরত্বে থাকবে কি না এগুলো একে ঠেলে দিবে এইদিকে, আরো ঠেলে দিবে? হুম। ঠেলে দিবে না, এর মানে এই অ্যাঙ্গেলটা কমিয়ে দিবে না, আরো হুম। সংকুচিত করে দিবে, ওটাই করবে। এই জন্য এখানে এখানে যেটা হয় এভাবে কমিয়ে দেয়, বুঝতে পেরেছো? কমিয়ে দেয়, আর কমিয়ে দেওয়াতে এই অ্যাঙ্গেলটা কত করে, 109 থেকে 107 এখানে হয়েছিল, এক জোড়া ইলেকট্রন ছিল, তো এখানে 2 জোড়া ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, তো এখানে আরো কমিয়ে এটা করে দেয় 104 ডিগ্রি, 104.5 ডিগ্রি। বুঝতে পেরেছো কেন এত কম হয়ে গেল, এত সংকোচন আরো বেশি কেন হয়ে গেল? কারণ এখানে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে। বোঝা গেছে? হুম। তো বিএসি পিয়ার থিওরির যে সেকেন্ড লটা বা সেকেন্ড পয়েন্টটা, ওটা হচ্ছে লোন পেয়ারের উপরে বেস করে আছে, বা ওদের লোন পেয়ার বেশি হলে বেশি বিকর্ষণটা করবে, বেশি বিকর্ষণ করলে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিবে, বন্ধন কোণটাকে। ক্লিয়ার? তো এই পুরো জিনিসটা একবার মাথায় ঢুকাও, আমি তোমাকে 2 মিনিট সময় দিচ্ছি। এই দুটো পয়েন্টের উপরে বেস করে আমরা ওর আকৃতিটা জানার চেষ্টা করব। তো তার জন্য এই পয়েন্টটা আরেকবার দেখে নিতে পারো। প্রথম পয়েন্টটা, যে কেন্দ্রীয় পরমাণুটির তোমার দেখতে হবে যে সিগমা বন্ধন কতগুলো করছে, সেই হিসেবে রৈখিক, ত্রিকোণীয় আর চতুস্তলকীয়, এটা দুটা যদি সিগমা বন্ধন করে তাহলে রৈখিক হবে, তিনটা করলে ত্রিকোণীয় সমতলীয় হবে। ঠিক আছে? আর সেকেন্ড পয়েন্টটাতে বললাম যে এই যে লোন পেয়ার সব থেকে বেশি বিকর্ষণ করবে, আর সো অন, এইভাবে করে। তো এবার আমি একটা পরমাণু লিখছি, এক নাম্বার ধরো আমি লিখছি বেরিয়াম ক্লোরাইড, তাহলে বেরিয়াম ক্লোরাইড, তাহলে এখানে সব থেকে প্রথমে যেটা বুঝতে হবে কেন্দ্রীয় পরমাণু কোনটা এখানে, তাহলে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বেরিয়ামটা, রাইট? আর বেরিয়ামের যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, মানে কতগুলো যোজক ইলেকট্রন আছে? তো বেরিয়াম বেরিয়াম না বেরিলিয়াম এটা, ঠিক আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। তো বেরিলিয়াম মানে 4, তাই তো? 4 মানে 1s2 2s2, মানে সব থেকে যোজ্যতা কক্ষে দুটো ইলেকট্রন আছে, রাইট? তো বেরিলিয়ামের যোজ্যতা কক্ষে দুটো ইলেকট্রন আছে,
দুটো ইলেকট্রন আছে, আর ক্লোরিনের একটা ক্লোরিনের যোজ্যতা কক্ষে 7টা ইলেকট্রন আছে, মানে এর যোজ্যতা 1 আর কি একটা ক্লোরিনের। তো এর মানে বেরিলিয়ামের দুটো ইলেকট্রন আর ক্লোরিনের একটা করে ইলেকট্রন মিলে টোটাল দুটো ইলেকট্রন মিলে টোটাল কটা ইলেকট্রন হলো? 4টা ইলেকট্রন। তো 4টা ইলেকট্রন ক জোড়া, মানে কটা সিগমা বন্ধন তৈরি করবে? মানে কয় জোড়া সিগমা বন্ধন তৈরি করবে? 4টা ইলেকট্রন মানে কি 2 পেয়ার্স অফ ইলেকট্রন, না 2 জোড়া, 2 জোড়া ইলেকট্রন। 4টা ইলেকট্রন মানে 2 জোড়া ইলেকট্রন, আর 2 জোড়া ইলেকট্রন মানে এই 2 জোড়া ইলেকট্রন যে আছে, তাহলে দুটো বন্ড করেছে, তাহলে দুটো বন্ডই তো সিগমা বন্ডই হবে না, দুটোই সিগমা বন্ড। তাহলে সিগমা বন্ড কটা হলো? দুইটা। সিগমা বন্ড হবে 2টা। সিগমা বন্ড যদি 2টা হয় তাহলে এই পরমাণুটার আকৃতি কিরকম হবে? সিগমা বন্ড যদি 2টা হয় পরমাণুর আকৃতি কিরকম হয়? রৈখিক হয়। রৈখিক হয়। তো রৈখিক হবে তো কিরকম হবে? বেরিয়ামটা একশো মাঝখানে, আশি ডিগ্রি বেরিয়ামটা মাঝখানে থাকবে, আর বাকি দুই দিকে দুটো ক্লোরিন। ক্লোরিন। কারণ রৈখিক হলে বন্ধন কোণটা আমরা দেখলাম যে 180 ডিগ্রি হয়, এই কোণটা কত? 180 ডিগ্রি। তাহলে এখন বেরিয়াম ক্লোরাইডের আকৃতিটা চিনে গেছো তুমি, তাহলে বোঝা গেছে। হুম। সিমিলারলি তুমি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেও বলতে পারবে। যদি আমি কার্বন ডাই অক্সাইড নিই, তাহলে কেন্দ্রীয় পরমাণু কোনটা? কার্বনটা। হুম। তো কার্বনের যোজ্যতা কক্ষের ইলেকট্রন কতগুলো আছে? 4টা। 6 নম্বর না, তাহলে 2 + 4। ঠিক আছে, তাহলে এই 4টা ইলেকট্রন যে আছে, ঠিক আছে, তো এই 4টা ইলেকট্রন অক্সিজেনের 4টা ইলেকট্রনের সাথে বন্ধন করবে, তাই না? হ্যাঁ। তাহলে অক্সিজেনেরও 4টা হলো। ঠিক আছে, কারণ হুম। একটা অক্সিজেনের সাথে দ্বিবন্ধন করে, তো ডবল বন্ড করে, তাহলে দুটা হলো, একটার সাথে দুটো ইলেকট্রন শেয়ার করবে আর একটার সাথে দুটো, মানে টোটাল O2 আছে না, তো এই জন্য 4টা হলো। তাহলে যদি আমি যোগ করে দিই তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন হলো? 8টা ইলেকট্রন হলো। 8টা ইলেকট্রন মানে কয় জোড়া? 4 পেয়ার, তাই না? 4 পেয়ার। তো 4 পেয়ারের মধ্যে কি 4 পেয়ারই সিগমা হবে? আমাকে এটা বলো। না তো। না, কেন? কারণ 4 পেয়ার্স অফ ইলেকট্রন, বাট এখানে অক্সিজেন তো দুটোই আছে না, এর মানে দুটো সিগমা পেয়ার সিগমা হবে আর দুটো পাই। পাই হবে। তো দুটো যদি সিগমা হয়, যদি সিগমা বন্ড দুটো হয়, তাহলে ওর আকৃতিটা কিরকম হবে? শেপটা কিরকম হবে? সিগমা দুটো হলে আকৃতিটা কিরকম হয়? রৈখিক। রৈখিক হয়। তাহলে কার্বন ডাই অক্সাইডটাও রৈখিক হবে। তা মাঝখানে কাকে বসাবো? কার্বনটাকে। হুম। মাঝখানে কার্বনটাকে বসাবো, আর দুই পাশে দুটো অক্সিজেনকে বসাবো। একটা দিব সিগমা বন্ড আর একটা দিব পাই বন্ড। পাই। তাহলে এইভাবে করে, আর এখানেও এখানেও এখানে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে কি? নেই না। তো এখানে কি হবে? অ্যাঙ্গেলটা 180। 180 ডিগ্রিই হবে। বোঝা গেছে কি? সিমিলারলি তুমি কার্বন ডাই সালফাইডের ক্ষেত্রেও বলতে পারবে, CH2 এর ক্ষেত্রেও।
এখানে কার্বনের 4টা ইলেকট্রন নাও, সালফার মানে কত 16, তাহলে বাইরে কটা ইলেকট্রন আছে? 2 + 8 + 4, তাই না? হুম। সালফার মানে 16, তো বাইরে কটা ইলেকট্রন? 4টা। কেন? 16 মানে হুম। 16 না, 16, তাহলে 2 + 8 10 + 6, 6টা। তাহলে 6টা আছে। 6টা আছে, তাহলে দুটোর জন্য 12টা হবে, বাট 12টা কি কার্বনের সাথে বন্ধন করবে? না। না, এখানে 4টা আছে মানে 4টাই বন্ধন করবে। ঠিক বাকিগুলো আছে? কোথায় যাবে? হ্যাঁ, তো বাকিগুলো কোথায় যাবে? হ্যাঁ বাকি দেখো, এর মানে দুটোর জন্য 4টা মানে দুটা দুটা করে বন্ধন করলো, তাহলে বাকি 4টা 4টা করে কোথায় গেল? ওগুলো আছে, ওগুলো লোন পেয়ার হিসেবে আছে, বোঝা গেছে? হুম। তাহলে লোন পেয়ার হিসেবে, কিন্তু এই চারটা কি করবে? বন্ধন করবে। তাহলে বন্ধন করবে তো কটা হলো টোটাল? 8টা। 8টা মানে 4 পেয়ার, 4 জোড়া। আর 4 পেয়ার হলে এখানে তো সালফার দুটোই আছে, তাহলে দুটো সিগমা আর দুটো পাই হবে। সিগমা বন্ড কটা? দুটা হলো। আর পাই বন্ড কটা হলো? দুটা। তো সিগমা বন্ড যদি দুটা হয়, তাহলে নিঃসন্দেহে এটা লিনিয়ার হবে, বোঝা গেছে? হুম। কিন্তু এখানে, আচ্ছা কেন পাইটার উপরে এটার কোনো রোল নেই? নো রোল, মানে পাই বন্ডের কোনো রোল নেই, এটা আমি আগেই বলেছি। ঠিক আছে, তাহলে এটাও লিনিয়ার হবে। তাহলে এখানে মাঝখানে কাকে বসাবো? কার্বনকে, আর সালফারকে দুই পাশে, এটাও ডবল বন্ড হবে। বাট অক্সিজেন CO2 এটা আর এখানকার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স কিছুই না, এটাও লিনিয়ার ওটাও লিনিয়ার। এখানে যেমন অক্সিজেনের কটা ছিল? 2 + 6 8 না? 6টা বাইরে ছিল, এখানেও 6টা। তো নিঃসঙ্গ অক্সিজেনেরও তোমার নিঃসঙ্গ ইলেকট্রন ছিল, ইলেকট্রন জোড় ছিল 2 জোড়া করে। তো ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান শো দ্যাট অলসো, মানে এখানে দুটো করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া করতে পারো, তাহলে এখানেও তুমি দুটো করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া দেখাতে পারো অক্সিজেনের বাইরে। ঠিক আছে, কিন্তু তুমি আবার বলবে যে এখানে তো অ্যাঙ্গেলটার কোনো পরিবর্তন করলো না নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা, তাই না? হুম। এটা 180 ডিগ্রি করলো, হ্যাঁ ঠিকই আছে, করেনি। করলে কোন দিকে করবে? এই দিকে করলে তো আবার এই রিপালশন করবে না, দুই দিকেই তো আছে। তো 180 ডিগ্রিতেই মিনিমাম রিপালশনটা হবে। ঠিক আছে, যেমন মানে জলের ক্ষেত্রে করেছিল কেন? কারণ জলের ক্ষেত্রে তো 109 ডিগ্রি এমনি আছে না, 109 ডিগ্রিতে। তো এবার এই ক্ষেত্রে রিপালশনটা বেশি করে সংকুচিত করেছিল আনপেয়ার্ড ইলেকট্রনগুলো, কিন্তু এইগুলোর ক্ষেত্রে তো লিনিয়ার, এগুলোর ক্ষেত্রে লিনিয়ার হচ্ছে, তো এই জন্য ওটা করছে না। যেমন আমরা যদি জলের ক্ষেত্রে কনসিডার করি, তো ওখানে যদি সিগমা বন্ধন তুমি বের করতে যাও, তাহলে কতগুলো হচ্ছে? এখানেও দুটো সিগমা বন্ধন আছে, কিন্তু এখানে আবার কি হয়েছে? এটা অ্যাঙ্গেলটা কমিয়ে দিয়েছে, তাই না? তো এবার এটা কেন? এটা আবার পরে আমরা আসছি, মানে ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপারটা আছে, তো ওগুলো পরে আসছে। আপাতত এইগুলো বোঝা গেছে না, এই পয়েন্টগুলো? দিছি। আচ্ছা, আর একটা করছি, সেটা হচ্ছে যে যেমন ধরো অ্যাসিটিলিনের ক্ষেত্রে, অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন মানে C2H2। দেখো এই আগেরগুলো আর এটার মধ্যে ডিফারেন্স আছে,
এখানে কার্বন একটাই ছিল, এখানেও কার্বন একটাই ছিল, এখানে বেরিলিয়াম একটাই ছিল, মানে কেন্দ্রীয় পরমাণু একটাই ছিল কি, রাইট? হুম বাট যদি আমি C2H2 দেখি, তাহলে এটা আসলে কিরকম, যে HC ট্রিপল বন্ড CH এরকম হয়। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কটা আছে? দুটো আছে, তাই না? আছে হ্যাঁ কি নেই? তো এখানে যেটা করতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে এরকম, যে তুমি এই কার্বনটাকে নাও, তাই এই কার্বনে কটা ইলেকট্রন? চারটা ইলেকট্রন। তো এই চারটা ইলেকট্রনের ও কি করবে, তোমার, তো এই চারটা ইলেকট্রন তো কি করবে, চারটা বন্ধন তৈরি করবে। একটা বন্ধন হচ্ছে তোমার এই হাইড্রোজেনটার সাথে করলো, হলো, আর তিনটা হচ্ছে এই কার্বনটার সাথে করলো। এর মানে যদি আমরা দেখি, তাহলে চারটি যোজক ইলেকট্রন আছে কার্বনের নিজের, আর ত্রিবন্ধন দ্বারা যুক্ত অপর কার্বন পরমাণুর তিনটি ইলেকট্রন। কারণ কি, এই কার্বনটাকে যদি আমি কনসিডার করি, তাহলে এর নিজের চারটা ইলেকট্রন তো আছেই আছে, প্লাস এই এই যে ট্রিপল বন্ড করেছে, তাহলে এই কার্বনটার তিনটা ইলেকট্রন আছে কি নেই এইদিকে, তাহলে ওই তিনটা ইলেকট্রন নাও। আর প্লাস এ আবার এই হাইড্রোজেনটার সাথে বন্ড করেছে, তাহলে এর একটা ইলেকট্রন নাও। তাহলে টোটাল কটা হলো? আটটা ইলেকট্রন হলো এখানে। তো আটটা ইলেকট্রন মানে 4 পেয়ার, 4 পেয়ার মানে চারটা বন্ধন। তো চারটা বন্ধন মানে সিগমা হবে দুটো, আর পাই হবে দুটো। আর সিগমা যখনই দুটো হবে, তো সেই ক্ষেত্রে হবে কি তোমার, এটা লিনিয়ার হবে। তো লিনিয়ার হবে, তো কিভাবে হবে লিনিয়ার? তো এখানে কার্বন দুটো আছে না, তো কার্বন, আর এখানে কার্বন, এইদিকে হাইড্রোজেন, আর এইদিকে হাইড্রোজেন। এইখানে একটা হলো, এখানে একটা 180 ডিগ্রি কোণ করেছে, এই কোণটা 180 ডিগ্রি হবে, আর এদের মধ্যে যে কোণটা, এটা 180 ডিগ্রি হবে। তো এইভাবে করে C2H2 মানে অ্যাসিটিলিন যেটাকে বলছি, বা ইথাইন যেটাকে বলছি, সেটার তোমার জ্যামিতিক স্ট্রাকচারটা হবে, জিওমেট্রিক স্ট্রাকচার। এটাও সরল রৈখিক হবে। ঠিক আছে? হুম আচ্ছা, এখন আমি যে এক্সাম্পলটা নিব সেটা একটু এগুলোর থেকে অন্য ধরনের। এগুলো সবগুলোরই দুটো করে সিগমা বন্ড আসছিল। এখন আমরা যেটা দেখব সেটা হবে তিনটা সিগমা বন্ড যদি আসে। যেমন একটা এক্সাম্পল নিচ্ছি, বেরিয়াম ট্রাইফ্লোরাইড, বেরিয়াম না, বোরন ট্রাইফ্লোরাইড, মানে BF3, বোরন ট্রাইফ্লোরাইড। তাহলে বোরন যদি দেখো, তাহলে বোরন মানে 5 নম্বরে আসছে পিরিয়ডিক টেবলে। এর মানে যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে বোরনটার? তিনটা। 5 নম্বরে মানে 2 + 3, তাহলে তিনটা আছে, হলো। হুম আচ্ছা, এই যে তিনটা ইলেকট্রন আছে, যোজক ইলেকট্রন, সেটা এক বন্ধন দ্বারা যুক্ত হবে এর তিনটা ইলেকট্রনের সাথে, মানে এর তিনটা আর এর তিনটা, টোটাল হয়ে গেল 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রন মানে 3 পেয়ার্স। তাহলে তুমি আমাকে বলো, 3 পেয়ার্স এর মধ্যে এখানে তিনটাই সিগমা বন্ধনই হবে, না পাই বন্ধনও হতে পারে? তাই না, এখানে তিনটা সিগমাই হবে। হুম কেন? কারণ তিনটার জন্য তিনটা লোক আছে না, ক্লোরিন। এর আগের হুম গুলো দেখো, এখানে 4 জোড়া হয়েছিল, কিন্তু এখানে ছিল দুজনই লোক নেওয়ার। এখানেও 4 জোড়া বুঝতে হয়েছিল, পারছি ছিল দুজনই। বোঝা গেছে? হুম তো এই এখানে তো তিনটা পেয়ার, তো তিনজনই লোক আছে, তো এই জন্য এখানে তিনটাই হবে কি,
থ্রি সিগমা বন্ড। আচ্ছা, থ্রি সিগমা বন্ড যদি হয়, তিনটা যদি সিগমা বন্ড হয়, তাহলে ওর আকৃতিটা কিরকম হবে? তিনটা সিগমা বন্ড হলে আকৃতিটা কিরকম? ট্রাইগোনাল প্ল্যানার হয় না, ত্রিকোণীয় সমতলীয় হয়। হ্যাঁ। তো ত্রিকোণীয় সমতলীয় যদি হয়, তাহলে কেন্দ্রীয় পরমাণুটা থাকবে মাঝখানে, আর বাকি যে পরমাণুগুলো আছে সেগুলো একটা সমবাহু ত্রিভুজের কোণায় বসবে। আর এদের মধ্যে কি হবে? সিগমা বন্ধনগুলো হবে। বোঝা গেছে কি? আর এদের মধ্যে সিগমা বন্ধনগুলো হবে যে, তাহলে এই কোণটাও তুমি বলতে পারবে কত হবে। 120 করে হবে কিনা? হুম। 120। 120 করে হবে। তাহলে এই ধরনের তোমার কি হয়? স্ট্রাকচারটা হয়। এটা এটা কোনো বন্ধন না, ঠিক আছে? এটা আমি জাস্ট একটা সমতল দেখানোর জন্য বানাচ্ছি। এইগুলো এফ এফ এর মধ্যে কোনো বন্ধন না এগুলো, ঠিক আছে? ত্রিভুজটাকে বানাচ্ছি খালি। তো এইভাবে করে তোমার বিএফ থ্রির স্ট্রাকচারটা হবে। ওকে, যেমন আমি হ্যাঁ। যদি বলি, আর একটা যদি নিই, নাইট্রেট আয়ন। নাইট্রেট আয়ন মানে NO3 নেগেটিভ, ঠিক আছে? তো নাইট্রেট আয়ন মানে NO3 নেগেটিভ। তো এই ক্ষেত্রে যদি আমি দেখি তো কি হবে? তো নাইট্রেট আয়নে NO3 নেগেটিভ, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তো নাইট্রোজেন মানে 7। ওকে, তো 7 মানে হচ্ছে 2 প্লাস 5, 5। তো এর যোজ্যতা কক্ষে 5টা ইলেকট্রন আছে, রাইট? হুম। তাহলে এর যোজ্যতা কক্ষে 5টা ইলেকট্রন আছে। আর এই নাইট্রোজেনটা, এটা মানে অক্সিজেন 3টা আছে, তাই না? অক্সিজেন 3টা আছে, কিন্তু এখানে তোমার হচ্ছে 5টা ইলেকট্রন আছে নাইট্রোজেনের বাইরে। তো এর 8টা যদি অষ্টক পূর্তি হতে হয়, তাহলে আর 3টা ইলেকট্রনের দরকার আছে, তাই না? তো কিভাবে হবে এই 5টা? তাহলে এই 5টার মধ্যে একটা অক্সিজেনের সাথে ডবল বন্ড করে দিবে, ডবল বন্ড করে দিবে। তো ডবল বন্ড করলে তার জন্য দুটো ইলেকট্রন, আর একটা কি করবে? অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড করবে। আর একটা কি করবে? অসমযোজী বন্ধন করবে। অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত অক্সিজেন। আসলে এটা মানে সমস্যা হচ্ছে কি বলতো, এটা আমি আগে ডায়াগ্রামটা বানাই, এমনি তুমি বুঝতে পারবে না। ধরো নাইট্রোজেন, তো নাইট্রোজেনের কটা যোজ্যতা কক্ষে আছে? 5টা আছে। তো টোটাল 5টা আছে, 5টা বানিয়ে দিচ্ছি। 5টা আছে। আর অক্সিজেন হচ্ছে, ধরো আমি 3টা বানালাম, হলো? আচ্ছা, অক্সিজেন যে কোনো একটাকে অক্সিজেন নেগেটিভ বলে দিচ্ছি। তো অক্সিজেন নেগেটিভ হওয়া মানে কি?
ওর মধ্যে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, যোজ্যতা কক্ষ। অক্সিজেন মানে 2+6 হওয়ার কথা, আর এখানে 2+7 আছে আর কি, বোঝা গেছে? ও নেগেটিভ মানে 2+7, তাই না? হ্যাঁ। তো ও নেগেটিভ মানে 2+7, তাহলে এই ও নেগেটিভটার জন্য আর কটা ইলেকট্রন দরকার যাতে এটা হয়ে যাবে, অস্টক হয়ে যাবে? একটাই না? হ্যাঁ। তাহলে ঠিক আছে, একটা ইলেকট্রন দরকার, তো আমি এটার সাথে পেয়ার করে দিচ্ছি, এক এক যোজি বন্ধন করে দিলাম, হলো? মানে একটা বন্ধন করে দিলাম। আচ্ছা, এখানে অক্সিজেনে 6টা আছে যোজতা কক্ষে, আরো দুটো দরকার। তো এ কি করবে, এটার সাথে ডবল বন্ড করে দিবে, ডবল বন্ড, সমযোজী বন্ধন করে দিবে। ঠিক আছে, মানে এগুলো গেল। নাইট্রোজেনে কটা হলো এখন দেখো, নাইট্রোজেনে একটা দুটা মানে 4টা, আর এখানে দুইটা 6টা, আর দুইটা 8টা। নাইট্রোজেনের তো অষ্টক পূর্তি হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তো নাইট্রোজেনের যদি অষ্টক পূর্তি হয়ে যায়, তো তাহলে ওই অক্সিজেনটাকে কি ছেড়ে দিবে ও? ওই অক্সিজেনটা কি বন্ডিং হবে না তাহলে এর মানে? তো সেই ক্ষেত্রে এবার কিভাবে তাহলে বন্ডিংটা হবে? তো তখন কি করবে, দিল দরিয়া বাকি সব সমুন্দর করবে। বলো কি করবে? তখন এ দান করে দিবে, বলবেন ঠিক আছে আমি দান করে দিলাম, তুই আমার জোড়াটা নিয়ে নে, কিন্তু আমিও ইউজ করব, তুই ইউজ করবি। তাহলে যেটাকে আমরা বলি অসমযোজী বন্ধন। বোঝা গেছে? এরকম দিল দারিয়া দরকার নেই। আরে আমি কারো কথা বলছি না, এখানে নাইট্রোজেন আর অক্সিজেনের কথা বলছি। মানে ব্যাপারটা হচ্ছে যে এ হচ্ছে দিয়ে দিয়েছে, কিন্তু আবার বলছে কি যে আমিও ইউজ করব বলে। মানে দান করে দিয়েছে কিন্তু আবার সমভাবে ইউজ করবে, মানে ওর অধিকার আবার থাকবে, এরকম ব্যাপারটা। তো আমি যদি পুরো জিনিসটা যদি আমি ড্র করি, তাহলে এরকম হচ্ছে না, এটা অক্সিজেন আছে, একটা অক্সিজেন নেগেটিভ আছে, আর একটা অক্সিজেন এখানে আছে, আর মাঝখানে আছে তোমার কেন্দ্রীয় পরমাণুটা নাইট্রোজেনটা, আর এর সাথে ডবল বন্ড করছে, এর সাথে সিঙ্গেল বন্ড করছে, আর এর সাথে করছে কি অসমযোজী, তাই না? ঠিক কি না? ঠিক। ওকে। ঠিক। হুম। তো এই যে এটা কি হবে, এটা সিগমা বন্ড হবে, ঠিক আছে? আর এখানে এই দুটোর মধ্যে একটা বন্ড কি হবে, সিগমা হবে, একটা পাই হবে। আর এই অসমযোজীটা এটাও সিগমাই হবে, ঠিক আছে? মানে এখানেও হেড টু হেড কানেকশনটা হবে। তাহলে মানে ব্যাপারটা হলো টোটাল সিগমা বন্ধন কটা হলো, ঠিক আছে? আর পাই একটা, পাইটা যত হোক আমার দেখার দরকার নেই, সিগমা বন্ড 3টা হলে এটা একটা ত্রিকোণীয় আর সমতলীয় হবে। বোঝা গেছে? হ্যাঁ। আর ত্রিকোণীয় সমতলীয় হলে তুমি জানো এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হবে। ইজ ইট ক্লিয়ার? একদম। তো এইভাবে করে আমাদেরকে করতে হয়, ঠিক আছে? এইবার আমি একটা জিনিসে আরো আসছি, তো সেটাতে আসলে তখন বুঝতে পারবে সেকেন্ড পয়েন্টটা, মানে ভিএসইপিআর এর যে সেকেন্ড পয়েন্টটা পড়েছিলাম সেটা। তো সেইটা কার জন্য বলছি, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের জন্য, SO2। তো সব থেকে প্রথমে এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা, সালফার। সালফার মানে হচ্ছে 16, তাহলে সব থেকে বাইরে কটা ইলেকট্রন আছে, যোজক ইলেকট্রন? 6টা, 6টা আছে, ঠিক আছে? ওকে। ওকে।
তো 6টা আছে। আচ্ছা, তারপরে কি হবে যে এই দুটো অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন ডবল বন্ড করবে। ডবল বন্ড, তো ডবল বন্ড করা মানে যে এর মানে ডবল বন্ড করলে দুটো ইলেকট্রন হয়ে গেল, তাহলে টোটাল 8টা ইলেকট্রন তো হয়ে গেল না? কি, হুম, সালফারের 8টা ইলেকট্রন তো হয়ে গেল। তো কিন্তু এর মানে আর একটা অক্সিজেন কি পড়ে থাকবে এমনি? এটা আরো কিছু একটা হয়ে যাবে ব্যবস্থা। তাহলে দিল দারিয়া বাকি সব সমুদ্র, মানে অসমযোজী ব্যাপারটা হবে, তাই না? মানে আমি হুম, তাহলে যদি বলার চেষ্টা করি, মানে এটা ধরো সালফারটা, ওকে, তো সালফারটা ধরো একটা অক্সিজেনের সাথে ডবল বন্ড করলো, রাইট? আর একটা অক্সিজেন আছে ধরো, তো সালফারের টোটাল কতগুলো তোমার আছে, বাইরে 6টা ছিল, 6টা ছিল, 6টার মধ্যে এখানে দুটো অক্সিজেন ডবল বন্ড করেছে, তাহলে আর কটা আছে? 4টা আছে না? আর 4টা আছে, হুম, রাইট? হুম, তো তুমি আমাকে বলো, এই 4টা অক্সিজেন আর ডবল বন্ড করা মানে এখানে 4টা অক্সিজেন হয়ে গেল, এই অক্সিজেন বলছি কেন, এখানে 4টা ইলেকট্রন, আর ডবল বন্ড করছি মানে এখানে 4টা ইলেকট্রন হয়ে গেল, সালফারের জন্য 8টা তো হয়ে গেল। তো হয়ে গেল, হলো কি না আগে এটা বল। হলো তো। হলো না? তো সালফারের তো অষ্টক পূর্তি হয়ে গেল, আর এখানে এই ইলেকট্রনটারও এই বলি এই অক্সিজেনটারও অষ্টক পূর্তি হয়ে গেছে। তাহলে এই অক্সিজেনটা কি এমনি পড়ে থাকবে? কিন্তু SO2 তো হয়, তো তার জন্য কি হবে, সালফারটা এখানে দিল দাঁড়িয়া হয়ে যাবে। সালফারটা কি করবে, নে ভাই তুই আমার ইলেকট্রন পেয়ারটা নে, বাট আমার অধিকার আছে ওখানে, আমিও ইউজ করব। বোঝা গেছে কি? হুম, আচ্ছা, এবার পয়েন্ট হচ্ছে যে তুমি আমাকে এখন বলো যে এইখানে কি তোমার 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা হবে? আচ্ছা, হবে বিফোর, মনে হচ্ছে। হ্যাঁ, হবে মনে হচ্ছে। ওটাই তো পয়েন্ট, হবে না। তার কারণ হচ্ছে এখানে কে আছে, এগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, লোন পেয়ার। হুম, আর লোন পেয়ারের বিকর্ষণটা বেশি, মানে এই ইলেকট্রন জোড়টা একে এই দিক থেকে ধাক্কা মারবে, আর একে এই দিক থেকে ধাক্কা মারবে এই বন্ধনটাকে, তাহলে এগুলোকে একটু কন্ট্রাক্ট করে দিবে, চুপসে দিবে। বোঝা গেছে? মানে এ তো এই অক্সিজেন দুটো এত দূর দূরাদূরি না থেকে একটু আগিয়ে যাবে, মানে 120 থেকে একটু কম হয়ে যাবে, তো বেশি কম হয় না, 119 ডিগ্রি 5, মানে 119.5 ডিগ্রি, মানে হাফ ডিগ্রি কমিয়ে দেয় খালি। বোঝা গেছে? হ্যাঁ, তো এটা কেন হলো? ওই লোন পেয়ারটার জন্য। বোঝা গেছে? এটা কেন হলো? লোন পেয়ারটার জন্য। ওকে। ওকে। আচ্ছা, তো এইটাকে কোন ধরনের আকৃতি বলবো? এটা কি ত্রিকোণ, মানে ত্রিকোণীয় এরকম ট্রায়াঙ্গুলার প্ল্যানার বলবো কি না শুধু কোণীয় বলবো? আমি আগে ছবিটা ভালো করে বানাই। তাহলে এটা যদি বানাই, তাহলে এখানে সালফার ছিল, অক্সিজেনের সাথে ডবল বন্ড করেছিল, আর একটা অসমযোজী বন্ধন করেছিল অক্সিজেনের সাথে, আর এই অ্যাঙ্গেলটা বললাম যে 119.5 ডিগ্রি। ঠিক আছে? কেন এটা হলো, কারণ এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। তাহলে এই যে ফিগারটা, এটা কি এই ধরনের ফিগার, মানে উপরের দুই এক, BF3 আর NO3 নেগেটিভ, এই ধরনের কি এটা ফিগার? না না। তো না, তো ওটা কি বলবো, এটাকে শুধু কৌণিক বলবো না, এটা কোণ দিচ্ছে, খালি অ্যাঙ্গেল দিচ্ছে, তাহলে এটাকে বলবো আমরা কৌণিক। কি বলবো? কৌণিক। কৌণিক, অ্যাঙ্গুলার বা কৌণিক বলবো খালি এটা।
তাহলে SO2 এর ক্ষেত্রে কৌণিক হলো। ওকে, হুম তাহলে এখানে আমরা যে সেকেন্ড পয়েন্টটা পড়েছিলাম সেটা এখানে কিন্তু অ্যাপ্লাই হলো। সেকেন্ড পয়েন্টটা মনে পড়ছে কি? এইটা লোন পেয়ার এর মধ্যে বন্ধনটা সব থেকে বেশি, মানে বিকর্ষণ বলটা হবে লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে, তারপরে এরকম। তাহলে এখানে যেটা আছে লোন পেয়ার আর বন্ড পেয়ারের মতো কাজ করছে, মানে এখানে দেখো এখানে এগুলো বন্ড পেয়ার, এগুলো, আর এটা লোন পেয়ার। তাহলে এখানে বিকর্ষণ বলটা এখানে যে ধাক্কাটা মারবে সেইটা বেশি হবে কাদের রেসপেক্টে, যে এরা নিজেদের মধ্যে যে ধাক্কাটা মারবে। তাহলে এদিক থেকে বেশি ধাক্কা মারছে, তাহলে একটু কন্ট্রাকশনটা হয়ে যায়, কিন্তু সংকোচন হয়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ গুড। দেখো আমরা এখানে দেখলাম কি, যে যদি দুটা সিগমা বন্ড করে তাহলে লিনিয়ার হয়, এটা দেখলাম। তারপরে এখানে দেখলাম যে তিনটা সিগমা বন্ধন করলে তখন এটা এরকম সমতলীয় হয়, ত্রিকোণীয় সমতলীয় হয়। এবার আমরা দেখব যদি চারটা সিগমা বন্ধন করে তাহলে কি হয়, চতুস্তলকীয় হয় না? তো ওটা দেখবো, একটা এক্সাম্পল নিয়ে দেখি। যেমন ধরো আমি বলছি যে মিথেনের ক্ষেত্রে, তাহলে মিথেনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুটা কি? কার্বন। তো কার্বন পরমাণুর যদি দেখি তাহলে কার্বনের চারটা ইলেকট্রন আছে যোজ্যতা কক্ষে, ঠিক আছে? আর এই চারটা ইলেকট্রন হাইড্রোজেনের চারটা ইলেকট্রনের সাথে কি করবে? বন্ধন করবে। মানে একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে, বাট এখানে হাইড্রোজেনই চারটা আছে, তো চারটা ইলেকট্রন হলো, যোগ করে দাও, টোটাল আটটা ইলেকট্রন। তো আটটা ইলেকট্রন মানে চার জোড়া ইলেকট্রন, 4 পেয়ার্স, আর 4 পেয়ার্স মানে চারটা বন্ধন। তো আমাকে বল এই 4 পেয়ার্সের মধ্যে চারটাই কি পাই বন্ড, সিগমা বন্ডই হবে না পাই বন্ড না হবে? পাই হ্যাঁ, মানে চারটায় কি সিগমা বন্ডই হবে না পাই বন্ড হবে? না বললাম। তো কি পাই বন্ড হবে এর মানে? হ্যাঁ তো আমি যদি বলি যে চারটায় সিগমা বন্ডই হবে, তাহলে আর কিছু বলার নেই। আরে এখানে হাইড্রোজেন চারটা আছে না নেওয়ার জন্য, হ্যাঁ তাহলে কি আমি কি ভুল বললাম? না চারটা সিগমাই হবে কেন? তার কারণ হাইড্রোজেন চারটা আছে না, হাইড্রোজেন তিনটা যদি থাকতো তাহলে তিনটার সাথে তিনটা সিগমা বন্ড করতো, আর একটা হতো তোমার কি পাই বন্ড। বোঝা গেছে? হুম তাহলে এখানে চারটাই সিগমা বন্ড, আর চারটা যদি সিগমা বন্ড হয় তাহলে শেপটা কিরকম হবে? টেট্রাহেড্রাল। কি হবে? টেট্রাহেড্রাল হবে। হুম মানে চতুস্তলকীয় যেটাকে বলছো। চতুস্তলকীয় যদি হয় তো বানাই শেপটা কিরকম হবে? কার্বনটা থাকবে মাঝখানে, আর বাকি চারটা হাইড্রোজেন থাকবে চতুস্তলকটার চারটা কোণে। মানে ধরো একটা আমি এখানে বানাচ্ছি, একটা আমি এখানে বানাচ্ছি, একটা আমি এখানে বানাচ্ছি, আর একটা আমি ধরো এখানে বানাচ্ছি। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে একটা এখানে বন্ড করছে, এখানে করছে, আর একটা এখানে করছে। এটা উপরে আছে অ্যাকচুয়ালি। তো আমি যদি এগুলো কানেক্ট করে দিই তো তোমার এরকম হবে। এটাকে কানেক্ট করে দিচ্ছি, এটাকে কানেক্ট করে দিচ্ছি, এটাকে কানেক্ট করে দিলাম, এইটা কানেক্টেড আছে নিচে, এগুলো নিচে কানেক্টেড আছে। মানে আমি এইটাকে এইটার সাথে কানেক্ট করে দিচ্ছি নিচে। আরে ভাই,
আর এইটা এইভাবে কানেক্টেড আছে, তাহলে এটা একটা চতুস্তলক হলো। ঠিক আছে, আর এটা যদি চতুস্তলক হয় তাহলে এখানে যে বন্ধন কোণটা হয়, মানে এইটা নাও বা এইটা নাও, এইটা নাও, এইটা নাও, এই বন্ধন কোণটা কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট হয়। বোঝা গেছে? ঠিক আছে, হুম। ওকে। আচ্ছা, এবার দেখবো আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি। ঠিক আছে, এটা তো মিথেনের ক্ষেত্রে হলো, অ্যামোনিয়ার ক্ষেত্রে, NH3 এর ক্ষেত্রে। তাহলে NH3-তে নাইট্রোজেন যে পরমাণুটা আছে এটা তোমার কেন্দ্রীয় পরমাণু হলো, আর নাইট্রোজেন পরমাণুতে যদি দেখো যোজ্যতা কক্ষে 5টা ইলেকট্রন আছে। কেন? কারণ নাইট্রোজেন মানে 7, তো 7 মানে 2 + 5, তো 5টা ইলেকট্রন আছে। এবার 5টা ইলেকট্রনের মধ্যে 3টা ইলেকট্রন 3টা হাইড্রোজেনের সাথে বন্ডিং করবে, তাহলে বাকি এক জোড়া ইলেকট্রন এমনি থাকবে। ঠিক আছে, তো আমি এটা বলতে যাচ্ছি যে এখানে নাইট্রোজেনটাও 4 জোড়া, মানে 4টি ইলেকট্রন পেয়ার করবে, 4 ইলেকট্রন পেয়ার, 4 পেয়ার্স অফ ইলেকট্রন থাকবে। মানে এরও স্টেরিক নাম্বার কত হবে? 4। স্টেরিক নাম্বার যেটা বলছিলাম না তখন, নাইট্রোজেনের স্টেরিক নাম্বার হবে 4, তাহলে 4 জোড়া ইলেকট্রন আছে বলে। এবার 4 জোড়ার মধ্যে যদি দেখো এক জোড়া হচ্ছে লোন পেয়ার, আর বাকি 3 জোড়া হচ্ছে কি বন্ড পেয়ার। বোঝা গেছে? কার সাথে বন্ড করেছে? হাইড্রোজেনের সাথে, 3টা হাইড্রোজেনের সাথে, রাইট? তো আমি যদি এটা ছবিটা বানানোর চেষ্টা করি তাহলে কি হবে? নাইট্রোজেনটা বানালাম, এখানে নাইট্রোজেনটার এক জোড়া করে দিলাম, তারপরে 3টা হাইড্রোজেনকে বসাচ্ছি, মানে এরকম পজিশনে বসাচ্ছি। তাহলে এখানে একটা বন্ড বন্ড করলো এর সাথে করলো, এর সাথে করলো। তো তুমি আমাকে বলো এখানে কত অ্যাঙ্গেল ছিল? 109 ডিগ্রি 28 মিনিট। তো এখানেও কি 109 ডিগ্রি 28 মিনিটই হবে এগুলো? না কম হবে? কি মনে হচ্ছে, ঘুমিয়ে গেলে নাকি? ওটাই ওটাই। ওটাই কি, ওটাই হবে না কম হবে? কম হবে না, ওটাই হবে। কম হবে, কম হবে। ধেই। এই কেন কম হবে? এই যে নিঃসঙ্গ ইলেকট্রন পেয়ারের জন্য। আরে নিঃসঙ্গ ইলেকট্রন পেয়ারটা আছে না, তো এই মানে এটা লোন পেয়ার হলো, আর এটা বন্ড পেয়ার হলো, তাহলে আর এটাও বন্ড পেয়ার হলো, এটাও বন্ড পেয়ার হলো, তাহলে এগুলো নিজেদের মধ্যে একটা বিকর্ষণ করবে, বন্ড পেয়ারগুলো। কিন্তু লোন পেয়ার আর বন্ড পেয়ার যদি দেখো তাহলে এর ধাক্কাটা একটু বেশি মারবে, মানে এদিকে একটু কন্ট্রাকশন হবে এর, মানে এই জন্য এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হয় 107 ডিগ্রি, 107.5 বা 3 ডিগ্রি বলে দাও, যাই হোক, মানে 109 ডিগ্রি তো হবে না অ্যাটলিস্ট। ঠিক আছে, ওকে।
এটা তো আমি এখানেও বলছিলাম না তোমাকে, এই যে 109 ডিগ্রি থেকে 107.3 ডিগ্রি হয়ে যায়। তো কেন হয়ে যায়? কারণ এই লোন পেয়ার অফ ইলেকট্রনের জন্য। জলের ক্ষেত্রে আরো কমে যায় কেন? তার কারণ ওটা হচ্ছে কি, তার কারণ ওটা হচ্ছে তোমার দুটো ইলেকট্রন জোড়া আছে বলে। তাহলে এই পয়েন্টটা বোঝা গেছে। বুঝছি। আচ্ছা, তো এই শেপটাকে কি বলি? এই শেপটাকে চতুস্তলকীয় না, এটা চতুস্তলকীয় বলি। কিন্তু এটা কি চতুস্তলক? উপরে তো কিছু নেই, তাহলে এটা কি খালি একটা পিরামিডাল না? এটা পিরামিডের মতো হয়েছে, মানে এই শেপটা যে হয়েছে অনেকটা এইটার মতো হয়েছে না, এইটার মতো। মানে এখানে কি হয়েছে, এখানে শুধু নাইট্রোজেনটা বসে গেছে, আর বাকি এই জায়গাগুলোতে হাইড্রোজেনগুলো বসে গেছে কিনা। যদি এটা ভালো করে অবজার্ভ করো, যেটা আমি দেখাচ্ছি, তাহলে এটা ওরকমই হয়েছে না, নাইট্রোজেনটা উপরে আর নিচে তিনটা কোণে তিনটায় মানে তোমার হাইড্রোজেনগুলো বসেছে। বোঝাতে পেরেছি? হুম। তাহলে এটা চতুস্তলকীয় হবে না, এটা কি হবে, পিরামিডীয় হবে, খালি পিরামিডিয়াল। এর মানে অ্যামোনিয়ার অণুটা যেটা আছে এটা চতুস্তলকীয় নয়, তাহলে এটা কি ধরনের? এটা পিরামিডীয়। কিন্তু কোন ধরনের পিরামিডীয়? তো ট্রাইগোনাল পিরামিডীয়, কারণ এটা একটা তোমার ত্রিকোণ, মানে কোণ আর কি, মানে কি বলে, অ্যাঙ্গেল, ত্রিভুজ তৈরি করছে। তো ট্রাইগোনাল পিরামিডীয় বলবো, ত্রিকোণীয় পিরামিডীয়, ত্রিকোণীয় পিরামিডীয়। বোঝা গেছে? ইয়েস। গেছি। ওকে। আচ্ছা, তো দেখো আমরা আহ, এখানে যদি দুটা বন্ধন থাকে তাহলে দেখলাম রৈখিক দেখলাম, তিনটা থাকলে ত্রিকোণীয় দেখলাম, চারটা থাকলে চতুস্তলকীয় দেখলাম। তো পাঁচটা থাকলে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হবে, ছয়টা থাকলে অষ্টদলকীয়, আর সাতটা থাকলে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। তো ওগুলো আছে, এক্সাম্পল করে দাও, আমি তোমাকে বুঝিয়ে দিলাম অনেক কিছু। এবার তুমি ওগুলো পড়লে বুঝতে পারবে। এবার এখানে দেখো একটা ছক দেওয়া আছে, তো ছকটাতে যদি দেখো বইতে, তো সেই ক্ষেত্রে দেখো এখানে কি দেওয়া আছে, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন জোড়ের সংখ্যা। তো ইলেকট্রন জোড় যদি দুটি থাকে, ঠিক আছে, টু পেয়ার্স অফ ইলেকট্রন যদি থাকে, তাহলে ও বন্ধন জোড় কতগুলো করবে, দুটি করবে। আর দুটি থাকলে দুটি যদি করে তাহলে নিঃসঙ্গ কোনো নেই, নিঃসঙ্গ নেই মানে ওটা AB2 সংকেত হবে, যেমন কি CO2 এরকম ব্যাপারটা, ঠিক আছে। তাহলে ওটা রৈখিক হবে। তো রৈখিক হলে কীরকম হবে, যে CO2টা দুই পাশে থাকবে, মানে B এইভাবে করে হবে। তো এরকম কি কি আছে, যেমন ধরো BF2, BeCl2, MgCl2, HgCl2, ঠিক আছে, CdCl2, এইভাবে করে। বোঝা গেছে? হুম। এটা আচ্ছা, আমি দেখছিলাম আগে। হ্যাঁ দেখেছিলে, বুঝতে পেরেছিলে কি? না। তো এখন বোঝা যাচ্ছে কি? হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে। না বোঝা গেলে তো আমার এতক্ষণ বলার কোনো মানেই হলো না, তাহলে তাহলে বলতাম রেকর্ডিংটা আরেকবার দেখে নেবে। আচ্ছা, এখানে তিন তিন জোড়া যদি থাকে, তিন জোড়া থাকলে কি হতে পারে, তিনটাই বন্ধন জোড় হতে পারে। তো তিনটাই বন্ধন জোড় হলে তোমার নিঃসঙ্গ ইলেকট্রন হবে না, তো সেই ক্ষেত্রে AB3 ফরম্যাটে হবে। আর এটা ট্রাইগোনাল প্ল্যানার হবে, মানে ত্রিকোণীয় সমতলীয়, মানে এইরকম যেটা আমরা দেখছিলাম 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল, এটা হবে। কিন্তু সেকেন্ডে দেখলাম কি দুটি ইলেকট্রন বন্ধন হতে পারে, একটা নিঃসঙ্গ হতে পারে। তো নিঃসঙ্গ হলে ওটা AB2L
এল মানে লোন পেয়ার, লোন পেয়ার মানে উপরের লোন পেয়ারটা থাকবে, আর তার জন্য আমরা দেখলাম এখানে একটা কন্ট্রাকশন হয়, অ্যাঙ্গেলটা কমে যায় 120 থেকে 119.5 হয়ে গেছিল যে ওটা, বোঝা গেছে? তো এটাকে আমরা ত্রিকোণীয় সমতলীয় বলছিলাম, এটাকে খালি অ্যাঙ্গুলার বলছিলাম, কৌণিক, তাই না? তো এক্সাম্পল আমরা কি SO2টা দেখলাম, তো আমরা ইম্পর্টেন্টগুলো দেখলাম মানে এক্সাম্পলগুলো, কিন্তু এরকম কি আমি সবগুলো দেখবো নাকি, এখানে তো মানে 100টার বেশি আছে সবগুলো, তো আমরা কি মানে প্রসেসটা শিখলাম যে কিভাবে করতে হয়, বোঝা গেছে? তো তুমি ধরো PbCl2রা সেম হবে, তাহলে FnCl2রাও সেম হবে, বোঝা গেছে? শুধু হুম কেন্দ্রে এর জায়গায় আমরা ওটা দেবো, ঠিক আছে? তারপরে আমরা চারটার ক্ষেত্রে যেটা দেখলাম, চারটার ক্ষেত্রে কি হতে পারে, চারটাই তোমার কি হতে পারে, বন্ধন করতে পারে, যেমন CH4 এর ক্ষেত্রে AB4 আকারে থাকবে, তো সেই ক্ষেত্রে চতুস্থলকীয় দিবে, এভাবে চতুস্থলকীয়, ঠিক আছে? যেমন CH4, এইভাবে করে NH4 পজিটিভ, এগুলো এক্সাম্পলগুলো সব পড়তে হবে। আচ্ছা, কিন্তু এরকমও তো হতে পারে যে তিনটাই জোর করেছে, একটি তোমার কি করেছে, নিঃসঙ্গ আছে, লোন পেয়ার আছে, তো সেই ক্ষেত্রে পিরামিডীয় দিবে, যেটা আমরা দেখলাম NH3-র ক্ষেত্রে, NH3-র ক্ষেত্রে দেখলাম, বাকিগুলোর ক্ষেত্রেও সেমভাবে হবে, H3O পজিটিভের ক্ষেত্রেও। আর কি হতে পারে, যে দুটা ইলেকট্রন জোর করেছে আর দুই জোড়া তোমার কি হয়েছে, দুই জোড়া তোমার কি বলে যেন, নিঃসঙ্গ ইলেকট্রন জোর আছে। তো দুই জোড়া যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকে, তাহলে সেটা কি হবে, AB2 ফর্মে থাকবে, আর L2 মানে দুই জোড়া ভি আকৃতির হবে। যেমন জলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, জলের ক্ষেত্রে কি হয়েছিল, যে H2 হতো, তাহলে HOH, এইভাবে করে। তাহলে অক্সিজেনের টোটাল 6টা, তো 6টার মধ্যে দুটো পেয়ার করেছে, তাহলে টোটাল 4টা থাকলো আরও, তো 4টা থাকলো মানে দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, দুই জোড়া, দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে সেটা এখানে অ্যাঙ্গেলটা কমিয়ে দিয়েছিল, আমরা দেখলাম 104 ডিগ্রি কত মিনিট, 5 মিনিট, মানে 104.5 ডিগ্রি হয়েছিল মনে হয়। তাহলে ওটা এই ধরনের। এবার ওটা কি, ওটাও তাহলে কৌণিক বলবো আমরা, কৌণিক, মানে জলের ক্ষেত্রে যদি দেখি তাহলে এটাও একটা কৌণিক শেপ হচ্ছে না, বোঝা গেছে? হুম মানে দেখো, এখানেও দুটি তোমার বন্ধন জোর হয়েছে, তাও এটা কৌণিক হয়েছে। এখানেও দুটি বন্ধন জোর হয়েছিল, কিন্তু এটা স্ট্রেট লাইন ছিল, মানে লিনিয়ার রৈখিক ছিল। কেন? তার কারণ হচ্ছে এখানে যোজ্যতা কক্ষেও দুটিই ছিল, দুটির মধ্যে দুটিই করেছিল, এখানে যোজ্যতা কক্ষে আছে 4টি, 4টার মধ্যে দুটি করেছে, বোঝা গেছে কি? এই জন্য ডিফারেন্সটা হয়েছে, মানে দুটা করলেই যে সবসময় হবে ওরকম না, মানে দুটা করলে তো আমাদের একটা এই কনফিউশন এরকম হতে পারে না, যে আচ্ছা হাইড্রোজেনের তো সিগমা বন্ধন দুটো, মানে জলের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে তো এরকম হলো না কেন, এরকম হতে পারতো, এটা এরকম হয়ে গেল কেন, তাই না? এটা একটা কোশ্চেন আসতে পারে। তো তাই এটাই বলছি অ্যান্সারটা, যে এখানে কেন্দ্রীয় পরমাণুটার বাইরে এতগুলো ইলেকট্রন ছিল, অতগুলোই পেয়ার করেছে, মানে এত জোড়া ইলেকট্রন ছিল, এত জোড়াই পেয়ার করেছে, কিন্তু এখানে 4 জোড়া ইলেকট্রন ছিল, 2 জোড়া পেয়ার করেছে, আর দুটো নিঃসঙ্গ, এই জন্য এই ধরনের শেপটা হয়েছে, বোঝা গেছে? জি স্যার। সিমিলারলি সেম কনসেপ্টে 5টা যদি থাকে, তো 5টার মধ্যে 5টাই করতে পারে, 4টা করতে পারে, 3টা করতে পারে সিগমা বন্ধন, 2টা করতে পারে, তো সেই ক্ষেত্রে 5টাই করলে লোন পেয়ার নেই, 4টা করলে একটা লোন পেয়ার, 3টা করলে দুটা লোন পেয়ার, আর 2টা করলে 3টা লোন পেয়ার। তো কোন ক্ষেত্রে কি ধরনের, 5টা করলে 5টাই করলে তখন ওটা কি হবে, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হবে, এই ধরনের। আমরা দেখলাম যে এখানে একটা ত্রিকোণ থাকে আর পিরামিডীয় থাকে, মানে এটা উপর থেকে দেখিয়েছে খালি, পিছেও আছে একটা, যদি একটা লোন পেয়ার থাকে তো সেই ক্ষেত্রে এই ধরনের একটা হবে। এগুলো পড়ে নেবে টার্মগুলো, ঠিক আছে? রৈখিক, আচ্ছা এখানেও রৈখিক হতে পারে, যদি দুটাই তোমার ই করে, বন্ধন জোর করে, কিন্তু 3টা আছে, বাট এই রৈখিকটা একটু অন্য ধরনের। এভাবে রৈখিক আছে, বাট এটা এদিকে লোন পেয়ারগুলো আছে সিমেট্রিক্যালি, তাই না?
মানে তুমি এবার এটা বলতে পারো যে এখানে তাহলে রৈখিক হলো কিভাবে, মানে এখানেও তো লোন পেয়ার আছে, তো ঠিক আছে না, লোন পেয়ার আছে তাও রৈখিক হয়ে যায়, তার কারণ হচ্ছে এখানে লোন পেয়ার গুলো যে আছে না এইভাবে আছে, তো একে যে ধাক্কা মারবে সেই ধাক্কাটা সবাই সমানভাবে তিন দিক থেকেই দিবে। মানে একটা ধরো এরকম আছে, একে যদি এই দিক থেকে ধাক্কা মারে তো এটা এইদিকে বেন্ড হয়ে যাবে, ভালো ব্যাপার। এই দিক থেকে ধাক্কা মারলে এটা বেন্ড হয়ে যাবে এদিকে, ভালো ব্যাপার। কিন্তু এখানে হয়েছে কি, এটা ধরো এরকম আছে, একে এদিক থেকে ধাক্কা মারছে, ওই দিক থেকেও ধাক্কা মারছে, এই দিক থেকেও ধাক্কা মারছে, তো কোথাও বেন্ডই হতে পারবে না। এই জন্য ও স্ট্রেট লাইনই বেসিক্যালি থাকবে, রৈখিকই থাকবে। ঠিক আছে, তো সিমিলারলি এভাবে করে এটা আছে চতুস্তলক, আর এটা তো হলো পাঁচটা হলে ছটা আর সাতটা হলে এগুলো পড়ে নেবে, পড়ে নিলে বুঝতে পারবে আশা করি। শোনো তাহলে আমরা ওকে। দুটো পড়লাম তো এখন, আর বাকি তিনটা পয়েন্ট ওগুলো থেকে আমরা বেশি আলোচনা করব না, কিন্তু ওই পয়েন্টগুলো বুঝতে হবে আর কি। তো যেহেতু বুঝতে হবে, তো পিরিয়ডিক টেবিলে ইলেকট্রোনেগেটিভিটি কিভাবে চেঞ্জ হয়, কার বেশি কোন এলিমেন্টগুলোর কোনগুলোর কম হয় ওটাও বুঝতে হবে। তো এখন তো মাথা কাজ করছে না, ও তো তোমার তো আজকে থাক, না হলে কালকেই পড়ি, ঠিক আছে? ওকে। হুম, ঠিক আছে তাহলে এখন যাও। থ্যাংক ইউ।